আসসালামু আলাইকুম। বুকমার্কিং সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সিফাতি মাহমুদ, এমবিবিএস করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। বর্তমানে পার্ট টু ট্রেনিং হিসেবে ঢাকা মেডিকেল কলেজে আছি। আমাদের ক্লিনিক্যাল জিএনটি চ্যাপ্টারটা ছোট। পেপার ওয়ানে চ্যাপ্টার থেকে অ্যারাউন্ড 5 কোশ্চেন্স আসে, যদিও যেগুলো বেসিক টপিক, যে কোনো পেপারে প্রশ্ন আসতে পারে, এবং এই টপিকের প্রশ্ন যে কোনো পেপার থেকেও আসতে পারে। হ্যাঁ, লাইক হিপাটোলজির একটা প্রশ্ন আসলো, প্রশ্নটা জেনেটিক্স রিলেটেড, উইলসনস ডিজিজ বা লাইক সিস্টিক ফাইব্রোসিস বা হিমোক্রোম্যাটোসিস, এই টাইপের প্রশ্ন কিন্তু হয়তো বা আপনি সেটা পেপার ওয়ানে পাবেন, অথবা যদি হেপাটোলজি ইটসেলফ ইন পেপার ওয়ান। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো আমাদের ওইভাবেই একটু মাইন্ডসেট নিয়ে পড়তে হবে। 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে বুক মার্কিং সেশনে আমরা চেষ্টা করবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আপনাদেরকে বলে দেওয়ার। আপনাদের যেটা করতে হবে, এটা তো অবশ্যই পড়বেন, যদি সময় থাকে একটু আশপাশগুলো একটু দেখে রাখা। বিকজ স্যাররা আসলে আমাদের সাথে কোনো চুক্তি করেন নাই যে যে লাইন বাইরে দাগাই দিচ্ছে সেখান থেকে প্রশ্ন হবে। আমরা যেটা করি, প্রিভিয়াস কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আসার মতো সেটা এস্টিমেট করেই দাগাই, এবং হোপফুলি এখান থেকেই সব চলে আসবে। সো আমরা কথা আর না বাড়িয়ে আমাদের চ্যাপ্টারে আসি। আমরা ডেভিডসনের 24th এডিশন, দ্য নিউ এডিশন থেকে মূলত ডিসকাশন করছি। তো প্রথমেই আমরা যে ডিসকাশনটা পাবো, দেখেন, ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ জিনোমিক্স, প্যাকেজিং অফ জিন, ডিএনএ, ক্রোমাটিন, ক্রোমোজোম। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলে রাখি, এই যে বেসিক সেল বায়োলজি, এই বিষয়ে একটু আইডিয়া, আপনার স্পষ্ট একটু আইডিয়া রাখতে হবে। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু রিড থ্রু দিস টপিকস। কারণ অনেক সময় মাল্টিপল চয়েস প্রশ্ন আসে, সেখানে একেবারে ফান্ডামেন্টাল সেল বায়োলজি, কিভাবে ডিএনএর স্ট্রাকচারটা হয়, এবং এটা কিভাবে ক্রোম্যাটিন হয়ে বিভিন্ন হিস্টোন নন হিস্টোন প্রোটিন মিলে একটা ক্রোমোজোমের আকার নেয়, এবং কোন সময় এটা দেখা যায়, এই যে একেবারে বেসিক কিছু আইডিয়াস, এগুলো থেকে যে কোনো সময় মাল্টিপল চয়েসের একটা করে অপশন চলে আসতে পারে, রাইট? তো আপনাদের লেকচার ক্লাস যখন হবে, তখন কিন্তু অলরেডি বিষয়গুলো আপনাদের ক্লাসে বলা হবে বা হয়েছে। তো এই জন্য এই ইনিশিয়াল পড়াগুলো আমরা একটু পড়ে রাখবো। এখানে দেখেন, ডিএনএ টু প্রোটিন ডিসকাশনে বলা, আই হোপ ইউ আর সিইং দ্য স্ক্রিন। আপনারা বই নিয়ে বসেন, এবং প্রেফারেবলি টেবিলে, কারণ বিছানায় বসলে সুন্দর মতো ঘুমায় যাবো আমরা। তো হিউম্যান জিনোমে ধারণা করা হয় যে 20,000 জিনস আপাতত আমরা পেয়েছি। অনেকগুলাই ইনঅ্যাক্টিভ অথবা সাইলেন্সড থাকতে পারে, তাই না? এরপরে আমরা বলতেছি, এই যে ডিএনএ থেকে প্রোটিন আসে, ছোটবেলায় আমরা সেন্ট্রাল ডগমা পড়েছিলাম, কিন্তু বড় হয়ে জানলাম যে এটা আসলে ওভার সিম্পলিফিকেশন এবং মোস্টলি আনট্রু। রাদার এই রিলেশনটা, অর্থাৎ ডিএনএ থেকে প্রোটিন হওয়ার যে ব্যাপারটা, এটা কাইন্ড অফ মোর কমপ্লেক্স, তাই তো? তো এই যে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে, হ্যাঁ, আমরা ছোটবেলায় এটা পড়েছিলাম। দেখেন, এই যে সেন্ট্রাল ডগমা। তো মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার পরে এখানে বেসিক কিছু আলাপ আমরা জানি, যে এক্সন এবং ইন্ট্রন ডিএনএ তে থাকে, protein coding region and other regulatory regions, non-coding, but they have some functions, and we are discovering more and more day by day. তো ওই অংশটাকে এমআরএনএ কি করে স্নিপ করে ফেলে, স্নিপ করে আলটিমেটলি একটা স্ট্রাকচার তৈরি হয়, এবং সেটার কিছু মডিফিকেশন হয়। এই আলোচনাগুলো এখানে আছে। এই ছবিটা একটু আপনারা মার্ক করেন, আরএনএ সিনথেসিস অ্যান্ড ইটস ট্রান্সলেশন ইনটু প্রোটিন। এটা একটু রিডিং দিতে হবে আমাদের, হ্যাঁ? আচ্ছা, তারপরে ডিসকাশনটা আমরা দেখেন, আমরা এখন আরএনএ তে আছি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া। তো আরএনএ এবং ডিএনএ ডিফারেন্সের 3টা বুলেট, এই 3টা বুলেটই আপনারা একটু দাগিয়ে রাখেন। হ্যাঁ, এই যে সেই বেসিক বিষয় আশয়, যেখান থেকে সচরাচর দেখা যায় প্রশ্ন হয় না, কিন্তু আমাদের পড়াও হয় না, কিন্তু হঠাৎ করে দেখবেন হলে প্রশ্ন চলে আসছে, তখন আফসোস করতে হবে যে আরে এত সহজ বিষয়, একটু দেখে আসলে তো পারতাম না। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আরএনএ পলিমারেজ আপনারা দেখতে পাচ্ছেন, এইটার যে অ্যাক্টিভিটি, মানে ডিএনএ থেকে আরএনএ যে হচ্ছে, সেখানে রেগুলেটরি এনজাইম হিসেবে আরএনএ পলিমারেজের কাজ আছে। তো এইটাকে আবার রেগুলেট করে আরেকজন, দিজ আর কল্ড ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, এরাও কিন্তু প্রোটিন। হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন, ব্রেনস্টর্মিং করেন, এগুলো কই থেকে আসলো? যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আপনার আরএনএ পলিমারেজকে রেগুলেট করবে ডিএনএ থেকে আরএনএ তৈরির জন্য, তাহলে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো কি আরএনএ এর সাথে সাথে বা আগে থেকেই থাকা দরকার ছিল কিনা? এগুলো জাস্ট ইন্টারেস্টিং ব্রেনস্টর্মিং টপিক। হিউম্যান জিনোমে আপনি দেখেন, এরকম 1200 ডিফারেন্ট ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কিন্তু কোড করা হয়, 1200 ডিফারেন্ট ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, তাই না? তো এইখানে আমরা ছোটবেলায় থ্যালাসিমিয়ার কথা পড়েছি, থ্যালাসিমিয়া এবং হিমোফিলিয়া, এই দুইটা ডিজিজ নিয়ে আমাদের প্রায়ই একটু সমস্যা হইতো। একটা অটোসোমাল রিসেসিভ, একটা এক্স লিঙ্কড রিসেসিভ।
হ্যাঁ, সবসময় মনে রাখবেন থালায় হচ্ছে অটোজোমাল রিসেসিভ, থ্যালাসেমিয়া অটোজোমাল রিসেসিভ, হেমোফিলিয়া এক্স লিঙ্কড রিসেসিভ। তো থ্যালাসেমিয়া আমরা পড়েছিলাম এটা সাধারণত একটা মিউটেশন হয়, তাই না, যে গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন কিছু সাবস্টিটিউশন হয়। তো এখানে অ্যালফা থ্যালাসেমিয়ার হওয়ার পিছে আরেকটা কারণ বলা, সেটা হচ্ছে জিন ডিলিশন। আপনার লেকচার ক্লাসে পড়ানো হয়েছে জিন ডিলিশন কিভাবে হয়, বা এই এক্সাম্পলটা দেখানো হয়েছে। এছাড়া আরেকটা ওই যে বললাম নন কোডিং রিজিয়ন, সেখানেও কিন্তু আলটিমেটলি একটা ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্ট এর অর্থ আসলে মিউটেশন, এর আরেকটা নাম হচ্ছে ভ্যারিয়েন্ট, এর মাধ্যমেও হতে পারে। এরপরে দেখেন কখন আপনি ট্রান্সক্রিপশনটা সাইলেন্ট বলবেন, ডিএনএ মিথাইলেশন যদি হয়, প্রোমোটার রিজিয়নে মিথাইলেশন হয়ে যায়, মিথাইল সাইটোসিন এগুলা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ডিং এর সাইট থাকে না। এরপরে আমরা দেখেছি ওপেন ক্রোমাটিন অ্যান্ড ইউক্রোমাটিন, আর এটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। তো ওপেন, ওয়াইডস ওপেন বিকজ এখানে ট্রান্সক্রিপশন হয়। হ্যাঁ, এখানে দেখানো আছে দেখেন যে জিন প্রমোটার্স আর অ্যাক্সেসিবল টু আরএনএ পলিমারেজ অ্যান্ড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। কিন্তু হেটারোক্রোমাটিন কিন্তু খুব কয়েলড একটা জায়গা অ্যান্ড ইজ ট্রান্সক্রিপশনালি সাইলেন্ট। এগুলো সব মাল্টিপল চয়েস অপশন হিসেবে আসতে পারে। মডিফিকেশন অফ ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন ইজ কল এপিজেনেটিক। বর্তমানে জিনোমিক্সের একটা বিশাল অংশ কিন্তু এই এপিজেনেটিক স্টাডি নিয়ে আলোচনা চলছে, গবেষণা চলছে। আমাদের হয়তো অত লাগবে না, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং ফিল্ড। ল্যামার্ক সাহেব, মানে মনে হচ্ছে যেন ল্যামার্ক সাহেব আবার ফিরে আসতেছে। এনিওয়ে, দ্যাট ইজ আপাতত আমাদের সিলেবাসের বাইরের আলাপ। এখানে দেখেন হিস্টোন ডি অ্যাসিটাইলেজ ইনহিবিটর, একটা ওষুধের নাম আছে ভরিনোস্ট্যাট। এটা হিস্টোন ডি অ্যাসিটাইলেজ ইনহিবিটর, এটা কিউটিনিয়াস টি সেল লিম্ফোমাতে আমরা ব্যবহার করি। এটা এফসিপিএস এ আসার চেয়ে এমআরসিপিতে আসার সম্ভাবনা বেশি। বাট যেহেতু দুইটার মধ্যে কিছু সম্পর্ক আছে, এবং আমরা ইভেন এই লাস্ট এক্সাম যেটা আপনার জুলাই 22, সেখানেও দেখলাম যে কিছু কিছু প্রশ্ন পাস মেডিসিন থেকে তুলে দিছে, যেটা খুব আনলাইকলি, ইউজুয়ালি এমন হয় না। এর আগে আমি একটা প্রশ্ন হয়তো পেয়েছি, একটা বা দুইটা। হ্যাঁ, সো টপিক কিন্তু কিছুটা আসতেও পারে। এনিওয়ে, আরএনএ স্প্লাইসিং, এডিটিং, ডিগ্রেডেশন, স্পাইসিং সম্পর্কে প্রথম লাইনটা দাগিয়ে ফেলেন। ইটস আ হাইলি রেগুলেটেড প্রসেস, তাই না? এবং এটা মাল্টিমেরিক প্রোটিন কমপ্লেক্স থাকে, যেটাকে আমরা বলি স্প্লাইসিওজোম। এরপরে এই প্যারা শেষের 3 লাইন দাগান। এখানে দেখেন এই যে থাইরয়েডের সি সেল এর কাজ কি। হ্যাঁ, অর্থাৎ ধরেন যে ক্যালসিটোনিনের জিনটা থাইরয়েড সেলে এক কাজ করতেছে, বাট ওই একই রকম জিন আবার দেখা যাচ্ছে যে নিউরনে আরেক ফাংশন করতেছে। হ্যাঁ, তো এটাই মানে জেনেটিক্স এ ভেরি ইন্টারেস্টিং ফিল্ড, ভেরি ইন্টারেস্টিং ফিল্ড। আচ্ছা, এরপরে আমরা আসতেছি ট্রান্সলেশন। আমরা দেখতেছি ডিএনএ থেকে ইনফরমেশন গুলো কপি হয় আরএনএ তে, রাইট? এবং ওই আরএনএটা থেকে ফার্দার আপনার প্রোটিন তৈরি হয়, এবং এই টোটাল পাথওয়েতে ডিফারেন্ট টাইপস অফ মডিফিকেশন হয়, ডিফারেন্ট টাইপস অফ রেগুলেশন এখানে কাজ করে, তাই না? আচ্ছা, তো ট্রান্সলেশন এবং প্রোটিন প্রোডাকশন, এখানে আমরা আসি। দেখেন এখানে কি ওপেন রিডিং ফ্রেম বলে একটা কথা আছে। ওপেন রিডিং ফ্রেম অর্থাৎ এমআরএনএ আমরা জানি ইউনিস্ট্র্যান্ড স্ট্রাকচার, তাই না? তো এমআরএনএ এর যেই জায়গাটার থেকে প্রোটিন তৈরির শুরু হয়, যেটা ধরেন আমরা ডিএনএ ক্ষেত্রে প্রোমোটার রিজিয়ন বলতেছি, ধরেন এটাই। আর এমআরএনএ ক্ষেত্রে প্রোটিন ওপেন রিডিং ফ্রেম। এরপরে কোডনের আলাপ, সেই ছোটবেলা থেকে আমরা দেখতেছি যে 64 ডিফারেন্ট কোডনস, 3টা হচ্ছে স্টপ কোডন, ইউএএ, ইউএজিএন, ইউজিআই। তো এই স্টপ কোডন থাকলে তো আলটিমেটলি প্রোটিনটার গ্রোথ হচ্ছে না। বাট বাকি যে কোডন গুলা সেগুলো হচ্ছে অ্যারাউন্ড 61। তাহলে প্রশ্ন হচ্ছে আমার 20টা অ্যামিনো অ্যাসিড, তাই না? এখানে 61 কোডন। সো একাধিক কোডন একই অ্যামিনো অ্যাসিডকে কোড করে, ইটস রিডান্ডেন্সি। তাই না? জেনেটিক কোডের রিডান্ডেন্সি বলে একটা প্রপার্টি আছে, তাই না? এনিওয়ে, তো ওপেন রিডিং ফ্রেম ইন হিউম্যান মোস্ট কমনলি স্টার্ট উইথ অ্যামিনো অ্যাসিড মিথিওনিন, সিঙ্গেল বেসটা আসতে পারে। বাই দ্য ওয়ে, আপনারা অলরেডি হয়তো জানেন এখানে ইয়েলো মানে হচ্ছে 1 স্টার, গ্রিন ইজ 2 স্টার, অ্যান্ড ইফ ইউ ফাইন্ড রেড সামওয়্যার ইট ইজ 3 স্টার। সবসময় পড়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে, প্রিভিয়াস এক্সামের প্রশ্ন আসছে, দিস টপিকস আর অলওয়েজ ইন 2 to 3 স্টার, অলওয়েজ। হ্যাঁ, আবার যেগুলো আসার মতো আমরা সেগুলোকে ইয়েলো রিডিং এগুলোর ভিতরে আলোচনা করব। এরপরে দেখেন এখানে একটা এমআরএনএ, আমরা দেখেছি যে এমআরএনএ তৈরির পরে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হতে হয়, একটা প্রোটিন তৈরির পরে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, নানাভাবে মডিফিকেশন গুলো হয়। তো এই মডিফিকেশন, এই যে এমআরএনএ ডিএন নিউক্লিয়াসে তৈরি হইলো, সেখান থেকে সাইটোপ্লাজমে আসবে, এর জন্য কিছু চেঞ্জ হতে হয়। এখানে দেখেন যে 5 প্রাইম যে এন্ড, সেখানে একটা ক্যাপ অ্যাড হয়, এবং 3 প্রাইম যে এন্ড, সেখানে কিন্তু আলটিমেটলি সে কি হয়, একটা এ এ একটা পলি এ টেইল বলে, অর্থাৎ অ্যাডিনোসিন বেজের অনেক লম্বা একটা লেজ
এখানে যুক্ত হয়। আচ্ছা, তো আমরা জানি রাইবোজোম হচ্ছে প্রোটিন প্রোডাকশনের সাইট। ছোটবেলা থেকেই মোটামুটি এটা আমরা সবাই জেনে আসতেছি। তো এই যে প্রোটিনগুলো প্রডিউস হচ্ছে এমআরএনএ রাইবোজোমের সাথে সাধারণত প্রোডাকশন হওয়ার পরে এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, সেখানে প্রসেসড হয়, দেন গলগি অ্যাপারেটাস এর সাহায্যে এগুলো আপনার মানে ওটা হচ্ছে গলগি অ্যাপারেটাস হচ্ছে আমাদের সেলের সুন্দরবন কুরিয়ার, ওখানে হচ্ছে যেখানে যে প্রোটিন দরকার সেগুলো পাঠায় দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে বলা যে আমরা জানি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে কিন্তু কি থাকে, রাইবোজোমস থাকে। আচ্ছা, এরপরে নন কোডিং, মানে এতক্ষণ আমরা যে আরএনএ এর আলাপ করতেছি সেটা কিন্তু ডিএনএ এর যে প্রোটিন তৈরির ইনফো সেগুলাকে কপি করে এনে আমার প্রোডাকশন হাউসে দিয়ে একটা কিন্তু প্রোটিন বানানোর জন্য কাজ করতেছে। বাট স্টিল উই হ্যাভ সাম আদার টাইপস অফ আরএনএ, যেমন এই যে এমআরএনএ এর তথ্য, যে না এখানে অ্যামিনো অ্যাসিড মিথিওনিন লাগবে, এখানে লাইসিন লাগবে, লিউসিন, এই অ্যামিনো অ্যাসিড গুলোকে কান ধরে টেনে এনে ট্রান্সফার আরএনএ, তাই না? তো সেটাও সেটা তো আলটিমেটলি নিজে কোনো প্রোটিন কোড করতেছে না, জাস্ট এই মেসেঞ্জারের কথা ফিল আপ করতেছে, তাই না? তাহলে ওই রকম দেখেন 4500 জিনস ইন হিউম্যান এনকোড নন কোডিং আরএনএ, নন কোডিং আরএনএ, তাই না? এগুলো কি কি, এটা মাল্টিপল চয়েসে আসতে পারে। হ্যাঁ, যেমন ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, রাইবোজোম ইটসেলফ, হ্যাঁ, সরি রাইবোজাইমস, দেন মাইক্রো আরএনএ, তাই না? এই মাইক্রো আরএনএ কিছু কথাবার্তা আছে এখানে, এটা একটু দাগায় ফেলেন যে এটা সাধারণত পোস্ট ট্রান্সলেশনাল যে জিন এক্সপ্রেশন, এটাতেই মূলত তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। হ্যাঁ, এবং এটা দেখা যায় যে এটার মাইক্রো আরএনএ গুলা আপনার এমআরএনএর সাথে বাইন্ড করে, ইউজুয়ালি আপনার যে 3' যে এন্ডটা পলি এ টেল যে দিক থাকে আর কি, ওই দিক বাইন্ড করে, বাইন্ড করে এক পর্যায়ে সে যেটা করে এমআরএনএ ডিগ্রেড করে ফেলে। হ্যাঁ, ফলে আলটিমেটলি ওই জেনেটিক যে মেসেজটা সেটা তো আর ট্রান্সলেট হচ্ছে না, তাই না? ফলে দেখা যাচ্ছে যে এই এমআইআরএনএ ও মাইক্রো আরএনএ এর কিন্তু আপনার ডেভেলপমেন্ট, ক্যান্সার অ্যান্ড কমন ডিজেনারেটিভ ডিসঅর্ডার, এগুলোতেও ভূমিকা আমরা আস্তে আস্তে জানতে শুরু করতেছি। এখন আসেন সেল ডিভিশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড মাইগ্রেশন। আমরা জানি ছোটবেলা থেকে পড়েছি সেল সাইকেল, সেল সাইকেলটাকে রেগুলেট করে ডিফারেন্ট হরমোনস, গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড সাইটোকাইনস, মাল্টিপল চয়েস আসার মতো। তারপরে যে এই ছবিটা তো আমরা জ্যান কোয়েরার হিস্টোলজি বই থেকে মোটামুটি আমরা আরো বড় হিসেবে দেখছি না, এখানে নন ডিজেনারেশনের একটা কথা আছে, এটা সামনেও আমরা দাগাবো। এখন এই জায়গাটা পুরোটাই পড়তে হবে, দেখেন স্টেজেস অফ সেল ডিভিশন ইন দ্য নন জেম লাইন, সোমাটিক সেলস আর শোন বিলো। আচ্ছা, এই যে জায়গাটা সেল ডিভিশনের এই এই যতগুলো বুলেট আপনি দেখতেছেন, আমি জাস্ট হেডলাইন দাগেছি কারণ পড়তে হবে সব, এই যতগুলো বুলেট আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু করে এক টানা একেবারে এই যে পুরা জায়গা, এই যে এই পুরাটা আপনাকে খুব ভালো মতো পড়ে বুঝে রাখতে হবে কনসেপ্টটা। এখান থেকে প্রশ্ন হয়েছে এর আগে, মায়োসিসের কোন ধাপে টেট্রাপ্লয়েড স্টেজ হয়, বা মায়োসিসে যে আপনার অফস্প্রিং সেল গুলো থাকে সেটা কেমন হয়, মাইটোসিসে কেমন হয়, মানে এই যে মাইটোসিস মায়োসিসের তুলনামূলক যে একটা ডিসকাশন এইখানে কিন্তু কিছুটা আছে। তো এই জায়গা থেকে এর আগে প্রশ্ন হয়েছে, যেমন দেখেন আমরা আপনার ক্লাসে তো বলা হয়েছে এটা, এইখানে দেখেন একটা টেট্রাপ্লয়েড স্টেজের কথা বলা না, দেখেন এই যে একটা টেট্রাপ্লয়েড স্টেজ। হ্যাঁ, এগুলো ক্লাসে ডিটেইল বলা হয়েছে, আমরা তো এখানে বোঝানোর জন্য যাচ্ছি না, আমরা মূলত বুক মার্কিং এর জন্য মূলত আসা। এবং এই তথ্যগুলো আমরা অনেকেই জানি, এই যে ফিমেইলের ক্ষেত্রে মায়োসিসটা শুরু হয়ে শেষ হয় না, শেষ হইতে গিয়েও হয় না, শেষ হইয়াও হইল না শেষ, বাট মেইলের ক্ষেত্রে পিউবার্টি থেকে শুরু হয়। হুম, নন ডিসজাংশনটা মায়ের বয়স বাড়ার সাথে সাথে বা এটার হার বাড়তে থাকে। দ্যাটস ওয়াই আমরা লেট প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের কপি নাম্বার ভেরিয়েশন লাইক ডাউন সিনড্রোম, টার্নার্স অর এডওয়ার্ড পাতাও সিনড্রোম, এগুলোর ঝুঁকি কিন্তু বাড়ে, বিশেষ করে অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে, অ্যাফ্লুয়েন্ট কমিউনিটিতে এই ডিজিজগুলোর হার কিন্তু অনেক সময় বেশি। সেল ডেথ, অ্যাপপ্টোসিস অ্যান্ড সেনেসেন্স, এটার ক্ষেত্রে একটা একটা কথা দেখেন, একটা এখানে একটা ভার্নার সিনড্রোমের কথা বলা, জার্মান ওয়ার্ড প্রবাবলি, ওইটা আসলে ডাব্লিউকে ভি বলে না, ভার্নার সিনড্রোম। এখানে মূলত ডিএনএ হেলিকেজ, এই যে এনজাইম, এটা মিউটেশন হয়ে যায়। হ্যাঁ, ফলে আলটিমেটলি ডিএনএ রিপেয়ার এর সমস্যা হয়, এই ধরনের পেশেন্টের প্রিম্যাচুয়ার এইজিং হয়, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে আসবো দেখেন ওই ডিসকাশনেই অ্যাপোপ্টোসিস। আমরা জানি অ্যাপোপ্টোসিস, এটা নিয়ে কিন্তু রবিনসের বইতে ডিটেইল ডিসকাশন আছে। আমরা
ওই আপনাদের তো থার্ড প্রফ, আমাদের সময় তিনটা প্রফ ছিল। সেকেন্ড প্রফে আমাদের অনেক পড়তে হইতো, এই যে অ্যাপোপ্টোসিসের ডিটেইল, কি কি সেলুলার চেঞ্জ হয়, নেক্রোসিসে কি কি সেলুলার চেঞ্জ হয়, এবং দুটো ডিফারেন্স করে পড়া লাগতো। এটা রেসিডেন্সিতে আসে, রেসিডেন্সিতে স্টিল এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখন এফসিপিএস এ আসার মনে একটু কম, বাট বলা যায় না, তারা চাইলে দিয়েও দিতে পারে। তো এনিওয়ে, ওই নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের ডিসকাশনটা আমাদের একটু স্বচ্ছ ধারণা রাখতে হবে। এরপরে দেখেন নেক্রোসিসের এখানে বলা হচ্ছে হাইপোক্সিয়া হচ্ছে মূলত নেক্রোসিস হওয়ার একেবারে মোস্ট কমন কজ। এর পরের যে টপিকটা দেখেন, আমি পুরো টপিকটাকে সবুজ দাগ দিয়েছি, এই টপিক থেকে এফসিপিএস এ প্রশ্ন আসছে। প্রশ্নটা হলো, এই যে আমাদের জেনেটিক ভেরিয়েশন তৈরি হচ্ছে, কিছু আছে নর্মাল ভেরিয়েশন, কিন্তু কিছু আছে যেটা ডিজিজ প্রোন, যেটা ডিজিজ করতে পারে। সো এই দুই উইং থেকেই, এই নানা দিক থেকে প্রশ্ন আসতে পারে। বলো ধরেন রিগার্ডিং জেনেটিক ভ্যারিয়েন্ট, বলে পাঁচটা অপশন, একটা দিল পয়েন্ট মিউটেশন থেকে, একটা ফ্রেমশিট মিউটেশন থেকে, একটা ইনসার্শন আর ডিলিশন থেকে, একটা ক্রোমোজোমের কপি নাম্বার ভ্যারিয়েন্ট থেকে, অথবা লাইক একটা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার থেকে দিতে পারে। হুম। এই জন্য এই বিষয়গুলা যতটা মুখস্থ, তার চেয়েও বেশি হচ্ছে অনুধাবন, এবং আপনি বুঝে ফেললে দেখবেন এই জায়গাটা আপনি তরতরে পড়ে যাচ্ছেন, আপনার পড়তে সময় লাগতেছে না। হুম। যে সময়টা আপনার রেসপিরেটরি পড়তে, নিউরোলজি পড়তে লাগবে, রাইট? তো পয়েন্ট মিউটেশন আমরা জানি, আমরা আগেও বলছি যে একাধিক কোডন যেহেতু একটা অ্যামিনো অ্যাসিড কপি করে, একটা অ্যামিনো অ্যাসিড কোড করে, সো কোনো কারণে যদি মিউটেশন হয়, একটা বেস সাবস্টিটিউশন হয়, হয়ে এমন একটা কোডন হইলো যেটা আলটিমেটলি ওই অ্যামিনো অ্যাসিডটাই কোড করে, তাহলে তো আমি কোনো চেঞ্জ পাবো না। সাইলেন্ট মিউটেশন যেটাকে বলে, এটা কি বলা হয়? সিনোনিমাস মিউটেশন। এই লাইনগুলো দাগায় ফেলেন, এখান থেকে এই 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 তিনটা লাইন থেকে একটা লাইন তুলে দিছে, মানে নিজের ভাষায়। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার ক্লাস যদি করেন জেনেটিক্সে, তাহলে জানেন আমি অলরেডি ক্লাসে বলেছি যে কিছু গোপনীয় কথা যেটা আপনি এই রুমের বাইরে কাউকে বলতে পারবেন না, এবং আপনার পাশের জনকে আপনি বলতে পারবেন না। সেটা হলো যে স্যারদের নির্দেশনা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনের যে অপশনগুলি, সেটা হুবহু বই থেকে তুলে না দেওয়া উত্তম। মানে আপনার কনসেপশনটা যাতে প্রশ্নের দ্বারা স্যাররা জাজ করতে পারে, দ্যাট ইজ ওয়াই। সো আপনারা যখন পরীক্ষা দিবেন আমাদের জেনেসিসে, আমি যদি প্রশ্ন করি, ডেফিনেটলি আমি কিন্তু কিছু প্রশ্ন এমন রাখবো যেটা সরাসরি দিব না, কনসেপচুয়াল দিব। মানে তাহলে পড়ার সময় আমার কিন্তু সেরকম খেয়ালটা রাখতে হবে, তাই না? নন সিনোনিমাস মানে অন্য একটা কোডন চলে আসছে, অন্য কোডন চলে আসার ফলে যে ঝামেলাটা হইছে, যে যে ঝামেলাটা হইলো, সেটা হইলো এখন আগের অ্যামিনো অ্যাসিড তো নাই, বডি আমার আগের অ্যাসিডকে সেন্স করতে পারবে না। এটা নন সিনোনিমাস, বা যেটাকে বলা মিস সেন্স, অন্য কাউকে সেন্স করতেছে। বুঝতে পারছেন? আপনি বাসায় ধরেন ড্রয়ারে মানিব্যাগে রেখে গেলেন, মানিব্যাগে 2টা 500 টাকার নোট ছিল, আপনার ওয়াইফ গতকাল টাকা চাইয়া রাখছিল, আপনার খেয়াল নাই, আইসা সে 500 টাকা নিয়ে গেল, তা আপনি মানিব্যাগে হাত দিয়ে 2টা নোট চেঞ্জ করতে পারতেছেন না, একটা নোট আছে, আরেকটা নোট নাই। এটা একটা মিস সেন্স, তাই না? তখন মোটামুটি ছোটখাটো একটা শখের মতো ব্যাপার ঘটে যাবে, তাই না? এনিওয়ে, স্টপ গেইন, ওই যে যদি মিউটেশন হয়ে স্টপ কোডন চলে আসে, তাহলে তো আলটিমেটলি প্রোটিনটাই কাটা পড়ে যাবে, আর তো সামনে ট্রান্সলেশন হবে না। এটা আমার বোঝার বিষয়, আমরা ক্লাসে বুঝেছি এটা। ইনসার্শন ডিলিশন থেকে দাগান, ইন ফ্রেম কখন, ফ্রেম শিফট কখন। আমরা ক্লাসে বলেছি যে যদি সবুজ দাগ প্রশ্ন আসছে, মানে অপশন আসছে এখান থেকে, যেন দাও, যদি ইনসার্শন হয় থ্রি অর মোর, থ্রি অর মোর, মোর বলতে তিনের গুণিতক, 6, 9, 27, ছোটবেলার নামটা শিখছি আমরা, তিনের ঘরের নামতা। তো সেই ক্ষেত্রে ফ্রেমের বাকি অংশটা আপনি আগের মতো পড়তে পারবেন। কিন্তু যদি একবার 2টা ইনসার্শন হয়, বা একবার 2 এর গুণিতক ইনসার্শন হয়, 4, 6, 8, 4, 8, 6 হলে তো আবার মিলে যাবে, 3 এর গুণিতক যেহেতু, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেমটা একেবারে ডিসরাপশন হয়ে যায়, দিস কল ফ্রেম শিফট। আমরা ক্লাসে দেখিয়েছি ট্যান্ডেম রিপিট মানে কি, সেই ঘোড়ার গাড়ির ছবি দেখাইছি। তো এখান থেকে একটু বুঝে রাখলেই হবে, ট্যান্ডেম রিপিট থেকে আসলে এখন পর্যন্ত প্রশ্ন আসেনি, কিন্তু আসতে পারে। রিসেন্টলি ইমপ্রিন্টিং ডিসঅর্ডারের এক্সাম্পল আসছে, যেহেতু ইমপ্রিন্টিং ডিসঅর্ডারের এক্সাম্পল আসছে, সুতরাং আমরা আমাদের প্রশ্ন এটা ছিল, আমরা প্রশ্নে ইমপ্রিন্টিং ডিসঅর্ডারের এক্সাম্পল আমরা মাল্টিপল চয়েসও দিয়েছি, আমরা সিঙ্গেল বেসডও দিয়েছি সিনারিও থেকে। আচ্ছা, তো ট্যান্ডেম রিপিটেড
রিপিটটা দুই জায়গায় হইতে পারে, একটা মানে প্রোটিন কোডিং রিজিয়নে হতে পারে রিপিট, আর একটা হতে পারে নন কোডিং রিজিয়নে। তাহলে আমরা একটু একটা বক্সে আসি, দেখেন এখানে বক্স 3.2, হ্যাঁ, পেজ হলো 43, পেজ 43, বক্স 3.2, 3.2 বক্সে দেখেন একটা হচ্ছে কোডিং রিজিয়নে রিপিট এক্সপেনশন হলে কি কি রোগ হতে পারে, আর একটা নন কোডিং রিজিয়নে এক্সপেনশন হলে কি কি রোগ হতে পারে। নামগুলো মনে রাখা খুবই কঠিন, কয়েকটা নাম মনে রাখা যায়, যেমন হান্টিংটন ডিজিজ, স্যারদের প্রিয় নাম, অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স একটা ডিজিজ। তারপরে স্পাইনোসেরিব্রাল অ্যাটাক্সিয়া, এটা না পারলেও চলবে, কিন্তু নিচে এই যে মায়োটনিক ডিস্ট্রফি, দেখেন এটা অটোজোমাল ডমিনেন্ট। মায়োটনিক ডিস্ট্রফির বিভিন্ন ভ্যারাইটি আছে, এক একটা এক এক রকম ইনহেরিটেন্স প্যাটার্ন, হ্যাঁ। ফ্রেডেরিক্স অ্যাটাক্সিয়া 2022 জুলাই প্রশ্ন আসছে এখান থেকে, আমি মক টেস্টে প্রশ্ন করেছিলাম, আমি সেখানে প্রশ্ন রাখছি এটা নিয়ে। তো এই ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া, হ্যাঁ, এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটা দেখেন নন কোডিং রিজিয়নে রিপিট হয়েও কিন্তু এই ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া আপনার হতে পারে। আর একটা বিষয় দেখেন, ফ্রেজাইল এক্স মেন্টাল রিটার্ডেশন, এই ডিজিজটার আপনার ইনহেরিটেন্সটা এটা কিন্তু এক্স লিঙ্ক ডমিনেন্ট। আমরা এক্স লিঙ্ক ডমিনেন্ট খুব একটা কিন্তু পাই না, বলি না এক্স লিঙ্ক মোস্টলি রিসেসিভ, এটা একটা এক্সেপশন। ঠিক আছে, আমরা ট্যান্ডেম রিপিটে যাই। ট্যান্ডেম, হ্যাঁ, পেজ 42, 42তে কপি নাম্বার ভ্যারিয়েশন, সেকেন্ড এই প্যারার এই যে হলুদ লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিঙ্গেল বেস্টের জন্য। ক্রোমোজোমের কপি আমরা জানি বাবার থেকে 23টা, মায়ের থেকে 23টা, মোট হলো 46টা। কিন্তু কোনো কারণে যদি কারোর শরীরে 47টা অথবা 45টা চলে আসে, তাহলে তার টাকার হিসাব মিলবে না। দ্যাট ইজ কপি নাম্বার ভ্যারিয়েশন। উই নো দ্য এক্সাম্পলস অফ ইট। এটা হতে পারে ডাউন সিনড্রোম, অ্যাডাল্ট সিনড্রোম, প্যাটাও সিনড্রোম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রাইজেমি, অথবা হতে পারে টার্নার সিনড্রোম, মোনোজমি, যেখানে এক্স আছে আরেকজন নাই, জিরো, তাই না? ওকে, এইদিকে আপাতত আর কিছু দাগানোর মতো নাই। কনসিকুয়েন্স, এই যে এত কিছু হইতেছে, মিউটেশন হয়ে যাচ্ছে, ইনসার্শন হচ্ছে, কপি নাম্বার ভ্যারিয়েশন হচ্ছে, এর আউটকাম কি? আউটকাম হচ্ছে ওই যে আমরা দেখলাম, কিছু নাও হইতে পারে, লাইক সিনোনিমাস মিউটেশন হয়েছে, সো আলটিমেটলি কোনো ইফেক্ট পড়বে না। আরেকটা হতে পারে হার্মফুল, হার্মফুল অর্থাৎ ক্ষতি হবে, লাইক ইন কেস অফ থ্যালাসেমিয়া, একটা অ্যামিনো অ্যাসিড ছিল সাবস্টিটিউট, আরেকটা হয়ে গেছে, হিমোগ্লোবিন এখন ঠিক মতো তৈরি হচ্ছে না, কি একটা যন্ত্রণা, রক্ত দিয়ে বেড়াইতে হচ্ছে, হ্যাঁ, হিমো কি থ্যালাসেমিয়া না? আচ্ছা, লস অফ ফাংশন, লস অফ ফাংশন, এই হেডলাইন গুলো একটু দাগায় রাখে। কোনো কোনো রেয়ার ক্ষেত্রে গেইন অফ ফাংশন হইতে পারে। আর একটা বিষয় হচ্ছে ডমিনেন্ট নেগেটিভ, ডমিনেন্ট নেগেটিভ, নর্মাল একটা স্ট্রাকচারের ফাংশন ইনহিবিট করে, সেই গিয়ে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়েছে, ধরেন কোলাজেনের 3টা স্ট্রিং, অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়েছে, সে গিয়ে 3টা স্ট্রিং এর গায়ে জড়ায় ধরে, বলে আমি তো খেলতে পারতেছি না, তোমারও খেলতে দিব না। সো ইটস ডমিনেন্ট নেগেটিভ ব্যাপার। আচ্ছা, এরপরে দেখেন আমরা কপি নাম্বার ভেরিয়েশনের কথা বলতেছি, নিউমেরিক্যাল ক্রোমোজোমাল অ্যাবনরম্যালিটিস, সংখ্যাগত ব্যাপার স্যাপার, এখানে যে জিনিসগুলো আমরা দাগানো হয়েছে, এগুলো আপনি দাগায় রাখেন, এগুলো একটু পড়তে হবে। যদিও এডওয়ার্ড পেচাও এগুলো থেকে প্রশ্ন তেমন একটা হয় না, এগুলা এফসিপিএস পেডিয়াট্রিক্স এর কোশ্চেন, হ্যাঁ। আমাদের জন্য ডাউনটা ইম্পর্টেন্ট, ডাউন থেকেও যে খুব প্রশ্ন হবে ব্যাপারটা তাও না। ক্লিনফেল্টার, টার্নার, এগুলো নিয়ে এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টার ডিসকাশন রয়েছে বেশ, সুতরাং এই দুটো তো ভালো মতো পড়তেই হচ্ছে। একই সাথে আপনারা চেষ্টা করবেন রবিনসের ডাউন সিনড্রোমের যে একটা ছবি আছে, ছবিটা একটু দেখে রাখতে। রেসিডেন্সিতে ডাউন সিনড্রোম থেকে পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন হয়, এফসিপিএস পেডিয়াট্রিক্সে ডাউন সিনড্রোম থেকে অত্যন্ত হ্যান্ডফুল অ্যামাউন্ট অফ কোশ্চেন হয়। ঠিক আছে, এরপরে আমরা ক্লাসে দেখেছি যে ক্রোমোজোমে কিন্তু শুধু নাম্বার ভেরিয়েশনই হয় না, স্ট্রাকচারাল চেঞ্জ হয়। এটা হতে পারে ইনভার্সন, এটা হতে পারে ডিলিশন, হতে পারে রিং ক্রোমোজোম, হতে পারে ট্রান্সলোকেশন, এটা রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন হতে পারে, রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন হতে পারে, অনেক কিছু। তো এটার ফলেও কিছু ডিজিজ হতে পারে। এর ভিতরে ডাইজোর সিনড্রোম, বা যেটাকে অনেক সময় আমরা ভেলোকার্ডিফেশিয়াল সিনড্রোম বলি, এইটা আপনার একটু দেখার মতো। বাদ বাকি গুলা থেকে আসার সম্ভাবনা আমরা মনে করি কম। ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। নর্মাল জিনোমিক ভেরিয়েশন দাগায় ফেলেন, মোস্টলি এটা পলিমরফিজম হয়, এবং মোস্ট ফ্রিকুয়েন্ট হচ্ছে সিঙ্গল নিউক্লিওটাইড পলিমরফিজম, এসএনপি। এটা মনোনিউক্লিওটাইড আমি বলতে পারি, তাই না? আচ্ছা, পলিমরফিজম অ্যান্ড কমন ডিজিজ, এইটা আপাতত না হলেও চলবে, যেটা লাগবে এই যে ছবিটা, পেডিগ্রি চার্ট, আপনাদের ক্লাসে ডেফিনেটলি ডিসকাশন হয়েছে পেডিগ্রি চার্ট কিভাবে আপনি, এটার ভাষাটা কি, পেডিগ্রি চার্টের কোন সংকেতের কি অর্থ, জুলাই জানুয়ারি 2022 যেটা আসছিল। তাহলে অন্তত এই যে সাইটটা, এ যে অংশটা লেখা, এই যে এ অংশটা যেটা লেখা, সেইটা কিন্তু
আপনার একটু খেয়াল রাখতে হবে। এখানে আমি পাচ্ছি না, একটা পেলে ভালো হইতো, যেটা বলে আপনার হাইলাইটার। এই অ্যাপটাতে হাইলাইটার দেখতেছি না, নাই। এনিওয়ে, তাহলে এই বক্সটা দাগায় ফেলেন। আর আপনারা যখন এমসিএস পার্টন পাস করবেন, পার্টন পাস করে পার্ট 2 দিবেন অস্কি, তখন এই পেডিগ্রি চার্ট এগুলো অ্যানালিসিস করতে হবে। এখন ভাষা শিখেন, পরে কিভাবে অ্যানালিসিস করবেন সেটাও শিখবেন। হুম। আমার ক্লাসে আমি ইউজুয়ালি অ্যানালিসিসটা এখন শিখাই না, কারণ এখন আমাদের লাগে না, আমাদের ভাষাটা চিনলেই হয় আর কি। হুম। আচ্ছা, কনস্ট্রাকশন ফ্যামিলি ট্রি, প্যাটার্নস অফ ডিজিজ ইনহেরিটেন্স, যে পড়া দিয়ে আপনি এই চ্যাপ্টার পড়া শুরু করবেন পরীক্ষার আগের রাতে। জেনেটিক্স চ্যাপ্টারটা আপনি যে অংশ দিয়ে পড়া শুরু করবেন এক্সামের আগের রাতে, সেটা হলো প্যাটার্নস অফ ডিজিজ ইনহেরিটেন্স। আপনাদের ক্লাসে বক্স দেখানো হয়েছে, অটোসোমাল ডমিনেন্ট রিসিভ এক্স লিঙ্ক অ্যান্ড মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এগুলার ডিসকাশন আছে। ওই যে আমি বক্সে যেটা দেখাইছি, ওগুলোই এখানে 2-3 পাতা জুড়ে আছে, এখানে আরো কম আছে, ওখানে আরো বেশি আছে, এবং বেশিটা পড়তে হবে বিকজ রবিন্স থেকে কোশ্চেন হয়। তো দুইটা কম্বাইন করে আমি চার্ট আপনাদের দেখিয়েছি ক্লাসে। সো এইখানে আলাদাভাবে আমি আর দাগাচ্ছি না, বাট প্রশ্ন এখান থেকে হবে, এইটা আপনাদের জানতেই হবে। দেন 3.4, এই যে বক্সটা, এই বক্সটা হইলো মানে যেটাকে আপনার বলে হইলো লবণ আছে না, লবণ। ধরেন আপনি কোনো খাবার কি লবণ ছাড়া জমবে? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন জি ভাই অবশ্যই জমবে, আইসক্রিমে তো লবণ নাই না। ডেফিনেটলি আইসক্রিম তো মিষ্টি খাবার, সেটাতে তো লবণ লবণ থাকার কথা না। বাট এসেনশিয়ালি আমরা কি বলি, আইল্লা তরকারি স্বাদ লাগে না। এই এই বক্সটা হইলো সেই লবণ। প্রত্যেক ডিসিপ্লিনে, মানে যেই ডিসিপ্লিনই হোক না কেন, যেই এক্সামে হোক না কেন, ডিপ্লোমা, এমএস, এমডি, এফজিপিএস, যেখানে বসে সেখানে এই টপিক, কোনটা অটোসোমাল ডমিনেন্ট, কোনটা রিসেসিভ, কোনটা এক্স লিঙ্কড রিসেসিভ, এই সবগুলার এক্সাম্পল হচ্ছে একটা অবশ্যম্ভাবী টপিক, আসবেই আসবে। বুঝতে পারছেন? সুতরাং এই বক্স নিয়ে তো আসলে আমাদের, আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমাদের ডিটেইল সবগুলো নাম মুখস্থ রাখতে হবে। নাকি এতগুলো নাম ভাইয়া কিভাবে মনে রাখবো, তাই না? এটা আস্তে আস্তে হয়ে যাবে, মোটামুটি একটা গ্রো করে যায়। এখানে আরেকটা বিষয় একটু বলি আপনার, দেখেন তো এখানে এই যে জেনেটিক কন্ডিশনস ডেল্ট উইথ, এখানে দেখেন নেম অফ দ্য কন্ডিশন না, তারপরে জিন, দেন হচ্ছে রেফারেন্স বলে একটা কথা। রেফারেন্স আপনার লাগবে না, আপনার লাগবে এই জিনটা। দেখেন, আমরা অনকোলজিতে দুইটা টপিক ক্লাসে পড়েছি, একটা হলো অনকোজিন আর একটা টিউমার সাপ্রেসর জিন। কিছু জিন আছে, এরা যদি মিউটেশন হয় ক্যান্সার প্রোন হয়ে যায়। তো ওই জিনগুলো যখন নর্মাল থাকে সেটাকে প্রোটো অনকোজিন বলি আমরা, নর্মাল ফাংশনিং জিন। মিউটেশন হয়ে গেলে সেই চান্দু হয়ে যায় অনকোজিন। কিন্তু আমাদের বডিতে আমরা ছোটবেলায় শুনেছি যে হোমিওস্ট্যাসিস মেনটেন হয়, অর্থাৎ আহ, কোনো কিছু বেড়ে গেলে অন্য কেউ তাকে সে কমাইতে চেষ্টা করে, কোনো কিছু কমে গেলে বাড়াইতে চেষ্টা করে। লাইক আমরা জানি যে হরমোনাল যে ইনফ্লুয়েন্স গুলা হয়, তাই না? আহ, আপনার রক্তে যখনই দেখা যাচ্ছে পটাশিয়াম বেড়ে যাচ্ছে, অ্যালডোস্টেরন দৌড় দিয়ে এসে পটাশিয়ামকে মাইরে বের করে দিচ্ছে নাল টিউবিউল থেকে, সোডিয়ামকে অ্যাবজর্ব করতেছে পানি সহ, তাই না? তো এরকম আমাদের টিউমার যাতে না হয় এই জন্য কিছু জিন আছে, টিউমার সাপ্রেসর জিন বলি সেগুলোকে আমরা। তো টিউমার সাপ্রেসর জিন, এইটাতে যদি মিউটেশন হয় তখন ম্যালিগনেন্সি হতে পারে, কারণ সে তখন ওই যে অ্যাবনর্মাল গ্রোথ সেটাকে তো চেক দিতে পারতেছে না, তাই না? যে এলাকাতে পুলিশগুলোর সব পিটায়া এলাকা ছাড়া করছে সে এলাকায় চুরি ডাকাতি বেশি তো হবেই, কারণ পুলিশ তো নাই, তাই না? এদিক দিয়ে সুবিধাও আছে, চোর ডাকাতে ভাগ বাটোয়ারা দিতে হবে না আর কি, না? আচ্ছা, জাস্ট কিডিং। এই যে জিনের সেকশনটা, এগুলো হচ্ছে মেইনলি টিউমার সাপ্রেসর জিন বা প্রোটো অনকোজিনের এক্সাম। এটা পরীক্ষায় আসে এফসিপিএস এ। আপনাদের ক্লাসে দেখানো হয়েছে অনকোজিন, কিছু কমন অনকোজিন এবং কিছু কমন টিউমার সাপ্রেসর জিন। এইটার যে এক্সাম্পল, এক্সাম্পলটা আপনার জানতে হবে। তার মানে দেখছেন পড়া কিন্তু আসলে এক গুণ না, পড়া হয়ে গেছে 2 × 2 দ্বিগুণ। এরপরে বক্সটা দেখেন 3.5, এইটা এমআরসিপি তে খুব আসে, আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এফসিপিএস এর তুলনায় কমই আসে, একটা স্টার দিয়ে রাখেন। হ্যাঁ, অনেক আলোচনা রয়েছে এই বক্সে, ক্লাসে আপনাদের বলা হয়েছে। দেন ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আরো কম। এটা একটু রিডিং দিয়ে যান। হ্যাঁ, এটা
আহ, যদিও বক্স আছে, সো বক্স থেকে আসার সম্ভাবনা আবার কিছুটা বাড়ায় দেয়। এখন পর্যন্ত আমার নলেজে এখন পর্যন্ত আমি এখান থেকে প্রশ্ন দেখি নাই। বাট আমি যদি কোশ্চেন করি, আমি প্রশ্ন রাখবো। আমার আমার ডক্টরকে তো প্রিপেয়ার করতে হবে সামনে যে এক্সাম আছে সেটার জন্য, রাইট? ওকে। দেন আমরা এখনো কিন্তু কি পড়তেছি, ওই যে এক্সট্রিম ডমিনেন্ট রিসেসিভ। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, ক্লাসে বলছি যেহেতু, সেটা হলো আমাদের ইনহেরিটেন্স প্যাটার্ন কিন্তু একটা হচ্ছে ক্লাসিক্যাল আর একটা নন ক্লাসিক্যাল। ক্লাসিক্যালটা হচ্ছে মেন্ডেলিয়ান, 3:1। ছোটবেলায় যে মেন্ডেল সাহেব বাগানে মটরশুটির সাথে যা যা করছে আর কি, তা মেন্ডেলের সূত্র তো এখন ধরেন বাগানে মটরশুটিরও জেনে গেছে, এইটাই ব্যবস্থা। তো আর কিছু হচ্ছে নন ক্লাসিক্যাল, এই যে অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভ, এক্সট্রিম ডমিনেন্ট রিসেসিভ, এগুলো বাদে বাকি যা আছে, ওয়েদার ইটস ইমপ্রিন্টিং, ওয়েদার ইটস মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স অর হোয়াট এভার, এগুলো সব নন ক্লাসিক্যাল ইনহেরিটেন্স উদাহরণ। এটা একবার পরীক্ষায় আসছে, আমি ক্লাসে বলেছি। সো ওটা আপনারা আশা করি নোট করে রাখছেন, বইতে লিখবেন, যা লিখবেন সব বইতে। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা দিন দিন বেড়ে যাচ্ছে, ইমপ্রিন্টিং ডিসঅর্ডার এক্সাম্পল থেকে যেহেতু প্রশ্ন আসছে। তো আমরা জানি মাইটোকন্ড্রিয়াটা আমরা অ্যাকচুয়ালি আমাদের মাদার থেকে আপনার দাগে ফেলতে থাকেন, ইয়া করি, গেইন করি। কারণ স্পার্মের হচ্ছে মিডল সেগমেন্টে মাইটোকন্ড্রিয়া থাকেন, নট ইন হেড। উই অ্যাকোয়ার নিউক্লিয়াস ফ্রম দ্য স্পার্ম, রাইট? সো মাইটোকন্ড্রিয়ার ভিতরে ছোটবেলা আমরা বলছি সার্কুলার ডিএনএ থাকে, এমটি ডিএনএ, যেখানে মোটামুটি দেখেন কি পরিমাণ কিলো বেজ রয়েছে, এবং এখানে 13টা প্রোটিন কোডিং জিন রয়েছে। এর সাথে এনসিআরএনএ জিনও কিন্তু রয়েছে। এবং এখানে ঝামেলা যেটা হলো, এখানে মিউটেশনের রেটটা হাই। কারণ প্রোটেকশন বাই ক্রোম্যাটিনের যে একটা প্রোটেকটিভ স্ট্রাকচার, ইনফ্লুয়েন্স ক্রোমোজোমে থাকে, এরকম কিছু নাই। এবং যেহেতু মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যদি কারো হয়, তাহলে কোন টিস্যু বেশি এফেক্টেড হবে? যেখানে মাইটোকন্ড্রিয়া বেশি, যেখানে এনার্জি বেশি লাগে, তাই না? ধরেন এই যে এখন লোডশেডিং হচ্ছে, তো বিদ্যুতের ঘাটতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হবে? আমি আপনি ক্ষতিগ্রস্ত খুব একটা হবো না হয়তো, বা একটু ঘাম ঝরবে আর কি শরীর দিয়ে, শরীরটা চটচটে হয়ে যাবে, কারেন্ট জাস্ট একটু গোসল করে নিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস, লোডশেডিং 2 ঘন্টা হইলে ও তো প্রোডাকশনই বন্ধ, তাই না? ব্যাপারটা হলো এরকম আর কি। সো মাইটোকন্ড্রিয়া যদি সমস্যা হয়, তাহলে দেখেন এই যে মাসল, রেটিনা, বেজাল গ্যাংলিয়া, এইসব জায়গাতেই বেশি এফেক্টেড হয়। এই জন্য দেখবেন যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের খুব কমন একটা এক্সাম্পল লেবার অপটিক অ্যাট্রফি, চোখের সমস্যা। আচ্ছা, এখন এখানে যে ইন্টারেস্টিং কথা হইলো, আমরা আগের এক্সাম্পল গুলো দেখছি যে অটোজোমাল ডমিনেন্ট যদি প্যারেন্টসদের কারো থাকে, সেটা অফস্প্রিং এ আসার রিস্ক কত। হ্যাঁ, আবার রিসেসিভ যদি থাকে, অফস্প্রিং এ আসার রিস্ক কত। আমরা দেখছি 100 ভাগ পেনিট্রেশন কিন্তু কারো হয় না। বাট মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যদি কারো থাকে, কোনো ফিমেলের যদি থাকে, মাইন্ড ইট, আমি বলছি কি ফিমেল, মেল মাইটোকন্ড্রিয়া ডিসঅর্ডার থাকলে খুব একটা প্রবলেম নেই, কারণ তার মাইটোকন্ড্রিয়া তো ফার্টিলাইজেশনে আসতেছে না। সো বাকি থাকতেছে ফিমেল। তার যদি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার থাকে, দেন ডেফিনেটলি তার যত বাচ্চা আছে, অল উইল বি অ্যাফেক্টেড, ফিনোটিপিক্যালি অ্যাফেক্টেড। যদিও এই কথাগুলো এখানে বলা, যদিও এটা আপনার পেনিট্রেশন অ্যান্ড এক্সপ্রেসিভিটি ইট ভ্যারিজ। আবার এখানে একটা কনসেপ্ট আছে, সেটাকে বলে হেটেরোপ্লাজমি, অর্থাৎ এমটি ডিএনএ এর, মাইটোকন্ড্রিয়ার ভিতরে তো অনেকগুলো এমটি ডিএনএ মলিকিউল থাকে, সবগুলো মিউটেটেড থাকে না। আবার একটা মোজাইকের মতো একটা অবস্থা হয় যে কিছু নর্মাল, কিছু মিউটেটেড। তো আলটিমেটলি একটা কমপ্লেক্স ইন্টারাকশনের পরে দেখা যায় আলটিমেটলি কে ডমিনেট করবে, নর্মাল গুলাই নাকি আলটিমেটলি মিউটেটেড জিনগুলাই বাজিমাত করে দিচ্ছে। ইমপ্রিন্টিং ডিসঅর্ডার, এখানে একটা দেখেন, এখানে ফিনোটাইপ রিলেটেড একটা কথা আছে, এই লাইনটা একটু দাগায় রাখেন, এটা ইমপ্রিন্টিং ডিসঅর্ডারেরই। আর একটু নিচে আসি, আমরা দেখেন ইমপ্রিন্টিং ডিসঅর্ডার, এই এক্সাম্পল গুলো একটু লাগবে, জাস্ট নামগুলা, যেহেতু অলরেডি একবার প্রশ্ন আসছে। হ্যাঁ, জাস্ট নামগুলা আমরা তাহলে একটু হাইলাইট করে দিই, একটা সবুজ রং দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি, ব্যাকহুইথ, বেকহুইথ ওয়েডম্যান সিনড্রোম, প্রাডার উইলি, অ্যাঞ্জেলম্যান, এই নামগুলো আমরা আজমল স্যারের বইতেও পড়ছি না এক সময়? আজমল স্যারের বইতে, হ্যাঁ, প্রাডার উইলি সিনড্রোম, পইরা ভাবতাম যে আল্লাহ এটা কি জিনিস, প্রাডার উইলি সিনড্রোম। এই যে এই সেই জিনিস, পেশেন্ট অবিস থাকবে এবং এদের হাইপোগোনাডিজম হয় আর কি, হাইপোগোনাডিজমের পেশেন্টগুলো লম্বা হয়। টেস্টোস্টেরন ফিউজ হওয়ার কথা তো, ওইটা ফিউজ হয় না আর কি, বাড়তেই থাকে। আল্লাহ মাফ করুক। আর এদের কগনিটিভ প্রবলেম হয়। হ্যাঁ, এই ফিচার গুলো নিয়ে যদি আসে,
তাহলে আমি প্র্যাডো-উইলি সিনড্রোম ভাবতে পারি। দেন যে টপিকটা আমরা আসছি, এই টপিকটা হচ্ছে এই চ্যাপ্টারের লিস্ট কোশ্চেন আসার জায়গা, সেটা হচ্ছে জেনেটিক স্টাডি, জেনেটিক অ্যানালিসিস, লুকিং অ্যাট ক্রোমোজোম। আমরা এই যে একটা পেশেন্ট আসলে বললাম জিন স্পট করো, একটা পেশেন্ট আসলে বললাম পিসিআর করো, এই বিষয়গুলো নিয়ে মূলত ডিসকাশন, সেটাই মূলত আমাদের এখানে আছে। তো পিসিআরটা রিসেন্টলি আমি যেটা বলে আসতেছি কয়েক ব্যাচ থেকে, যে কোভিড এর কারণে পিসিআর এর আলাপটা আবার নতুন করে উঠতেছে, মানে বেশি করে উঠতেছে আর কি আইডছে। সো পিসিআর এর স্টেপ গুলো একটু জানা থাকতে হবে। পিসিআর এর স্টেপ গুলো, যে জিন অ্যাম্প্লিফিকেশন, পিসিআর দিয়ে পুরো প্যারাটা আপনি রিডিং দিবেন, প্লাস পরের পেজে দেখেন ফিগার 3.11, এখানে যে পলিমারেজ চেইন রিয়াকশন বলে যে প্যারাটা আছে ছবির নিচের কথাগুলা, এই কথাগুলো আপনি একটু মন দিয়ে রিডিং দিবেন, দিলেই দেখবেন এটা আপনি বুঝে গেছেন। আচ্ছা, লুকিং এট ক্রোমোজোমের ক্ষেত্রে, এই ক্ষেত্রে বিভিন্ন রকম হিস্ট্রি মিস্ট্রি বলছে এখানে, আপনারা চাইলে একবার একটু হালকার উপর ঝাপসা রিডিং দিতে পারেন। মূল বিষয় হচ্ছে কনসেপশন। তবে এখান থেকে আসলে খুব একটা প্রশ্ন আমরা আসতে দেখি নাই। এই জিন সিকোয়েন্সিং, তাই না, জিনোম সিকোয়েন্সিং নিয়ে তো মোটামুটি ধরেন $3 বিলিয়ন প্রজেক্টই ছিল এক সময়, ইম্পেরিয়াল যে পাওয়ার তাদের। তো এর কিছু স্টেপের নাম আছে, হ্যাঁ, লাইব্রেরি, প্রিপারেশন, অ্যাম্প্লিফিকেশন, ক্যাপচার, এরপরে দেখেন সিকোয়েন্সিং, অ্যালাইনমেন্ট অ্যান্ড ভ্যারিয়েন্ট আইডেন্টিফিকেশন। এই হেডলাইনগুলো একটু দাগায় রাখেন। আসতে পারে যে লিস্ট, মানে লিস্ট রিলেভেন্ট স্টেপ ইন জিন সিকোয়েন্সিং বলে কোনো একটা চেঞ্জ করে দিল, লাইব্রেরি প্রিপারেশনের জায়গায় ধরেন ক্লাস প্রিপারেশন বা একটা নাম দিয়ে দিল জাস্ট, এরকম দিতে পারে। অ্যাম্প্লিফিকেশনের জায়গায় রিডাকশন, ক্যাপচারের জায়গায় রিলিজ, অ্যান্টোনিম দিয়ে প্রশ্ন করে দিল আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে এনজিএস ক্যাপচার, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, না, এইটা পড়তে পারেন চাইলে, ছবি টবি আছে এখানে। খুব একটা প্রশ্ন আমরা এর আগে এখানে দেখিনি। এখানে কিছু রিলেভেন্ট টপিক, এই থার্ড জেনারেশন সিকোয়েন্সিংটা একটু দাগায় রাখেন, নিউয়ার তো, নতুন জিনিস চোখে পড়লে দিতে পারে। আগেও ডিসকাশন ছিল এটার, স্মার্ট টেকনোলজি ডিসকাশনটা ছিল, এখনো আছে হালকা, আমরা একটু রিড দিব। তো জিনোমিক্স এবং কমন ডিজিজ, এখানে অনেক ছোটখাটো কিছু আলাপ। এই যে বক্সটা 3.9 বক্স দাগান, এটা এটা এফসিএস এর প্রশ্ন আসছে এটা থেকে, এবং খুবই বোরিং বক্স। আপনি পুরা জিনোম সিকোয়েন্স করবেন নাকি শুধু এক্সোম সিকোয়েন্স করবেন, নাকি আপনার জানা অনলি কিছু জিন আছে ওইটাই খুঁজে বেড়াবেন জিন, জিন প্যানেল দিয়ে। তো কোনটার কি সুবিধা কি অসুবিধা, এটা পড়তে হবে। এরকম আরো কিছু ভেজেল্লা বক্স আছে, নিউরো মেডিসিনে আছে প্রথম দিকে সিটি এমআরআই এক্সরে, এর একটা বক্স, এরকম সুবিধা অসুবিধা কি, হ্যাঁ এগুলা। তারপরে মনে হয় জিএটি তে একটা বক্স আছে ইনভেস্টিগেশনের। এগুলো পড়তে হবে, সব পড়তে হবে। জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই নাকি, না, জানার চেষ্টা করে যাই। জেনোমিক্স এন্ড অবস্ট্যাটিক্স, এখান থেকে আমরা এটা এর আগে আমরা ছোটবেলায় যখন ছিলাম, আমরা গাইনি পড়েছি এমবিবিএস লেভেলে, তখন আমরা দেখতাম যে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং করছি আমরা জেনেটিক ডিজিজ ধরে ফেলার জন্য, ইনভেসিভ প্রসিডিওর, অ্যামনিওসেন্টেসিস করেছি। ওইটাই বলা, দেখেন ইনভেসিভ যে টেস্ট গুলা, সেগুলো অ্যামনিওসেন্টেসিস করে ভিলেজ স্যাম্পলিং করে আমি ধরেন ওইটা জেনেটিক স্টাডি করলাম। বাট যতই দিন যাচ্ছে আমাদের প্রেফারেন্স হচ্ছে নন ইনভেসিভ টেস্টস। নন ইনভেসিভ এর জন্য কিন্তু একটা উপায় আমরা এখন জানি, সেটা হচ্ছে সেলফ রিফিটল ডিএনএ, এবং এটা নিয়ে কিছু আলোচনা আছে নতুন যেহেতু, এখান থেকে কিন্তু কিছুটা রিলেভেন্ট ডিসকাশন পরীক্ষায় থাকতে পারে যদি অ্যাটিপিক্যাল কোশ্চেন হয়। পেপার 1 কিন্তু এমন পেপার যেটা এক সেশন পর পরই কঠিন হয়, তবে কঠিনটা ইউজুয়ালি এই ধরনের টপিকে করে না। কঠিন করার জন্য নিউরোমেডিসিন আপনার দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে। নিউরোমেডিসিন থেকে যদি প্রশ্ন কঠিন করে, এমন কঠিন করবে যে ধরেন মোটামুটি হলের আপনি তো বটেই টেবিল চেয়ার সহ কান্নাকাটি শুরু করে দিবে, বুঝতে পারছেন। নিউরো অ্যানাটমি থেকে প্রশ্ন দিবে, নিউরো ফিজিওলজি থেকে প্রশ্ন দিবে, চান্দি গরম করে দিবে। সো এসব থেকে আমরা আশা করি সহজ করছেন, বাট প্রিপারেশন নিতে হবে কি, ওই যে ছোটবেলায় শুনছি না আমরা, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, এমন প্রশিক্ষণ নিবেন যে যুদ্ধের সময় মনে হয় আপনি ঘুমিয়ে গেছেন, এত ইজি যুদ্ধ। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বক্স দেখেন, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর মেথডের কিছু নাম আছে। আপনি সিনথেসিসের মাধ্যমে করতে পারেন, লাইগেশনের মাধ্যমে করতে পারেন, আয়ন সেমিকন্ডাক্টর ওয়েতে করতে পারেন। তবে মোস্টলি আমরা এই সিনথেসিসের মাধ্যমে মূলত নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং গুলো করে থাকি, এবং এগুলার আহ, কিছু এক্সাম্পল এখানে দেওয়া এটা আসলে খুব একটা জরুরি না। আমরা ক্লাসে বলেছি এই বক্সটা আসলে ইম্পর্টেন্ট। অনকোলজিতেও এই বক্সটা আছে, এখান থেকে প্রশ্ন হয়, বেশ বেশ প্রশ্ন হয়। বিশেষ করে আমি ক্লাসে বারবার বলেছি মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া,
এন্ডোক্রাইন চ্যাপ্টারে একটা বক্স আছে, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়ার 4টা মেন এর আলাপ আছে। এইটা হইলো, এইটা জানা ছাড়া আপনি যদি পরীক্ষার হলে ঢুকেন, আপনি দেখবেন ঢুকতে পারতেছেন না, দরজা দরজা দিয়ে ঢুকতে পারতেছেন না, ধাক্কা খেয়ে ফিরে আসতেছেন। ঠিক আছে, মানে এটা এমন টপিক, জিআইটি হরমোনের বক্স, কর্টিক্যাল লোবার ফাংশনের বক্স, ব্রেন স্টেম সিনড্রোমের বক্স, তারপরে এই যে মেন এর বক্স, তারপরে আপনার এসএলই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার বক্স, এগুলো যদি আপনি না জানেন, আপনি দেখবেন অদৃশ্য বাধায় আপনি হলেই ঢুকতে পারতেছেন না। হ্যাঁ, তো এগুলো জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে এগুলা, পাস করতে হলে জানতে হবে অ্যাকচুয়ালি। তাহলে এই যে মেন ওয়ান মেন টু এখানে খুব অল্প আলাপ, এটা আপনাদের পড়ে ফেলতে হবে। এন্ডোক্রাইন থেকে জেনেটিক্স পেপার ওয়ানে এন্ডোক্রাইন থেকে কোশ্চেন হবে মেন। আপনি তো বলতে বলতে পারবেন না মুজিব স্যারকে গিয়ে যে স্যার, অথবা প্রফেসর টিউনিমিয়া স্যারকে, মতো এক্সাম কন্ট্রোলার স্যার, প্রশ্ন তো আসছে অন্য চ্যাপ্টার থেকে। হ্যাঁ, প্রশ্ন চ্যাপ্টারেরই। ঠিক আছে, ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস, এটা আপনারা জিআইটি তে বিস্তারিত পড়বেন। পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাবেন, পড়তেই হবে, পড়া ছাড়া কোনো উপায় নাই। এটা পড়া ছাড়া হলে যাওয়া যাবেই না, ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিস। তবে হ্যাঁ, যদি আপনি ম্যাল অ্যাবজর্পশন না পড়েন, তাহলে আপনার নামে 302 না 302 ধারা মোতাবেক মামলা হবে। ম্যাল অ্যাবজর্পশন পড়া ছাড়া পরীক্ষা হলে ঢুকলে আপনার টেবিল চেয়ার ধরে কান্নাকাটি করতে হবে। জিনোমিক্স এন্ড অনকোলজি, এটা আমরা আলাদা চ্যাপ্টারেই পড়বো। বেসিক্যালি আমরা যেটা বললাম যে অনকোজিন, টিউমার সাপ্রেসর জিন, এবং পার্টিকুলার যে ক্যান্সার প্রিডিসপোজিশন সিনড্রোম, আমরা ক্যান্সার হলে জিজ্ঞেস করি না তো মা বা খালার ছিল কিনা, বাবার ছিল কিনা, এরকম কিছু ফ্যামিলিয়ার লাইন আপ খুঁজি। সো ওইটার জন্য আলটিমেটলি এই অনকোলজিটা, জিনোমিক্স এর বিষয়গুলো ডিসকাশন, 3টা লাইন দাগায় ফেলেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কথা বলতেছি, আপনাদের ফোকাস কথাতেও থাকা উচিত অ্যাজ ওয়েল স্ক্রিনে। স্ক্রিনে যে আসবে, you have to mark it because essentially it's a bookmarking session, right? Not a lecture class that much, right? Okay, okay. এরপরে আমরা যদি চিন্তা করি জিনোমিক্স ইন ইনফেকশাস ডিজিজ, এটা তো আমরা খুব সহজে জানি। জিন এক্সপার্ট দেন নাই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। জিন এক্সপার্টের দাম বাড়ায় ফেলছে এখন আবার। হ্যাঁ, একটা টেস্ট করতে 6,000 টাকা লাগে, চিন্তা করেন কি অবস্থা। সিটি করতে লাগে 8,000 টাকা, জিন এক্সপার্টের দাম 6,000 টাকা করে ফেলছে। তো জিন এক্সপার্ট আমরা সবাই খুব কমনলি দিয়েছি। আর এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন টেস্ট বা নেট। আপনার ইনফেকশাস ডিজিজে পড়েছেন বর্তমানে, গনোরিয়া, ক্লামাইডিয়া, এগুলোর ক্ষেত্রে ওই ডিসচার্জ নিয়ে দৌড়াদৌড়ি করার চেয়ে নেট টেস্টটাই মোটামুটি আপনার বল নেট, সেটা কিন্তু আপনি জানছেন। তারপরে এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে ট্রিটমেন্ট অফ জেনেটিক ডিজিজ, এই ট্রিটমেন্ট অফ জেনেটিক ডিজিজে এখানে কিছু আলাপ আছে, এটা খুব একটা জরুরি। জিন থেরাপি, এটা ইম্পর্টেন্ট। আপনাদের এই যে চ্যাপ্টার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, যেটা থেরাপিউটিক্স এন্ড গুড মেডিসিন প্র্যাকটিস একটা আছে, সেকেন্ড চ্যাপ্টার। তো সেকেন্ড চ্যাপ্টারে একটা নোবেল থেরাপিউটিক অল্টারনেটিভস টু কনভেনশনাল স্মল মলিকিউল ড্রাগস, এরকম একটা বক্স আছে। বক্স থেকে কিছু কিছু প্রশ্ন হচ্ছে, বক্সটা করতে হবে। ওখানে দেখবেন জিন থেরাপি বলে একটা আলাপ আছে, কিন্তু ওই আলাপের মধ্যে এখানে থাকা এক্সাম্পলটা নাই। আপনাদের পুরো প্যারাটা একটু মন দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, জিন থেরাপি এখানে এক্সট্রা যেটা বলা দেখেন, এই যে ফর দ্য ট্রিটমেন্ট অফ সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখন এই জিনভূত থেরাপির একটা ব্যাপার স্যাপার চলে আসছে, রাইট? এবং এখানে যে ক্রিস আর অর ক্যাস 9 বর্তমানে বেশ আলোচিত একটা প্রসেস আপনার জেনেটিক মডিফিকেশনের। তো এই ইয়াটা, যেটাকে বলে টপিকটা, এই 3টা প্যারা আপনাকে একটু পরে কিন্তু বুঝে রাখতে হবে। হুম, আচ্ছা, তাহলে এরপরে দেখেন ইনডিউসড প্লুরিপটেন্ট স্টেম সেলস অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন। এখান থেকে কিছু না পড়লেও এই যে স্টেম সেল, এই টপিকটা আপনার হেমাটোলজিতে পড়তে হবে। স্টেম সেল থেকে প্রশ্ন হয়েছে, অবশ্যই পড়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন পাথওয়ে মেডিসিন, এখানে আমাদের খুব পরিচিত একটা ড্রাগ লোসার্টেন পটাশিয়াম, যে ড্রাগটা আমরা মানে খুবই কমনলি ইউজ করি ওয়ার্ডে। হুম, তো এই যে ড্রাগটা, এইটা কিন্তু আমাদের হাইপার টেনশনের ভূমিকা যেমন আছে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে, পাশাপাশি এটা পাথওয়ে মেডিসিনের একটা রোল আছে। যেহেতু কমন নাম, এটা কিন্তু আসতে পারে নিচের কোন ড্রাগ পাথওয়ে মেডিসিনের রোল রাখে।
দ্যাট ইজ ওয়াই এইটা আমরা একটু জেনে রাখবো। হ্যাঁ, এরপর হচ্ছে এথিক্স ইন জিনোমিক এজ। ওয়াই উই আর ডিসকাসিং এথিক্স ইন সায়েন্স, তাই না? এথিক্স হচ্ছে প্রি সায়েন্স, অর্থাৎ ইউ হ্যাভ টু হ্যাভ প্রি এক্সিস্টিং এথিক্স টু পারফর্ম অর টু কন্ডাক্ট সায়েন্স। আপনারা যখন বিসিপিএস এর রিসার্চ মেথোডোলজি কোর্স করবেন, আপনাদের প্রথম ক্লাসটি হবে এথিক্স এর। প্রথম এখন ঝামেলা হলো কোনটা গুড আর কোনটা ব্যাড, তো মাইক্রোস্কোপের নিচে রেখে আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, ধরেন একটা একটা আম, বাঘ একটা হরিণকে দৌড়ায় ধরে গলায় কামড় দিয়ে খেয়ে শেষ করে ফেলছে, শকুন এখন বাকি অংশগুলো খাচ্ছে। ইজ দিস গুড অর ব্যাড? এটা সাইন্টিফিক কোশ্চেন না, জগতের সবকিছুই সাইন্টিফিক কোশ্চেন না। সো এথিক্স আপনার জানতে হবে, এথিক্স ইন আ জেনোমিক এজ। বাট এখানে যা আছে এটা না পড়লে চলবে। সুযোগ পেলে পড়বেন। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট বলি আপনাকে। রিসেন্টলি আপনারা দেখবেন যে রিসেন্টলি বেশ আগে থেকে কম্পিউটারাইজড একটা সিস্টেম হয়ে গেছে না? আপনি ডাক্তারের কাছে গেলেন বা লাইক এভার কেয়ার স্কোয়ারে গেলেন, আপনার তথ্যগুলো কম্পিউটারাইজড। তো আপনি তথ্য যা দিচ্ছেন এটার একটা ডিসক্লোজারের ব্যাপার আছে না? আপনি আপনার কাছে কিন্তু জেনারেল পিপল আসবে, যার ভিতরে কেউ হয়তো অ্যালকোহলিক, কেউ হয়তো সেক্সুয়াল প্রমিসকিউটি আছে, কেউ হয়তো ড্রাগ নেয়, এগুলো মানুষ জানে না। আপনার কাছে এসে সে কিন্তু কি করছে, বলছে যে আমার এই সমস্যা। আপনি ওই ইনফোটা কি করছেন, আপনার ভিতরে ক্লোজ করে রাখছেন। আপনি তো মাইক দিয়ে বলে বেড়ান নাই ভাই সব অমুকেরই। নো, এটা আমাদের প্রফেশনাল, পুরো অ্যান্টি প্রফেশনালিস্ট কাজ এটা, তাই না? তো আহ, ওইটার ক্ষেত্রে কম্পিউটারাইজড একটা সিস্টেম যদি আপনি করেন, তো এটা যে কেউ দেখতে পারবে না। ধরনের পার্টিকুলার কম্পিউটার সফটওয়্যারের পাসওয়ার্ড অনেকজনের কাছে থাকতে পারে, সে খুঁজে দেখতে পারে না। আর এই ইস্যু থেকে একটা প্রশ্ন হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হইল এই টপিকটা ডেভিডসন আমি পাইনি। এই জন্য তখন আমরা এটাকে আন্দাজে উত্তর দিয়ে আসছি। হ্যাঁ, একেবারে আন্দাজে উত্তর দিয়ে আসছি। তো এই জিনিসটা আপনারা একটু জানার চেষ্টা করবেন। আমি যেহেতু জেনারেল অ্যাসপেক্ট চ্যাপ্টারটা পড়াই না, এই জন্য আলটিমেটলি ওইটা নিয়ে আমার ফার্দার ঘাটা হয় নাই। সো এইটা নিয়ে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো আমরা এখন তাহলে এই চ্যাপ্টার মোটামুটি আমরা শেষ করছি। শুরুর দিকে আমরা আবার একটু কয়েকটা টপিক একটু বলি, যে এটা আপনার অবশ্যই পড়তে হবে। মানে আপনার পড়তেই হবে, এটা কোনো বিকল্প নাই। আপনি পড়া ছাড়া হলে ঢুকতে পারবেন না। এর মধ্যে যেটা আমরা শুরুতে বলেছি, সেটা হলো প্যাটার্ন অফ ডিজিজ ইনহেরিটেন্স, অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এক্সটেন্ড ডমিনেন্ট, এক্সটেন্ড রিসেসিভ। আপনি এই টপিকটা দিয়ে কিন্তু পড়াটা শুরু করবেন। এই টপিক দিয়ে আপনি পড়া শুরু করার পরে আপনার পড়ার কাজ হবে কি, আপনি দেখেন যে শুরুর দিকে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন জেনেটিক ভ্যারিয়েন্ট, কোনটা সিনোনিমাস, কোনটা মিসসেন্স, কোনটা ফ্রেম শিফট, কোনটা সিম্পল ট্যান্ডেম, কোনটা ইমপ্রিন্টিং, কোনটা মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। এই ইনফরমেশন গুলা একটু বুঝে জেনে রাখা। দেন এই যে অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভ এক্সাম্পল গুলো মাথায় রাখা। সেল সাইকেল, সেল ডিভিশন, এই বিষয়ে আমরা যে বুলেট গুলো দাগালাম, ওখানে দেখেন এই যে মাইটোসিস থেকে প্রশ্ন হয়েছে, মিওসিস থেকে প্রশ্ন হয়েছে, সেল সাইকেল থেকে প্রশ্ন হয়েছে। মানে একটা প্রশ্নের ভিতরেই কি করা হয়েছে, পাঁচটা অপশন, পাঁচটা থেকে মিলে একটা খিচুড়ি হয়ে গেছে। চাল, ডাল, তারপরে তেল, ওইদিকে ডিম, এদিকে পেঁয়াজ, পাঁচটা মিলে একটা খিচুড়ি পাকায় ফেলছে। তার মানে একটা প্রশ্ন অ্যান্সার করতে গেলে আপনার 3-4 পাতা পরে বুঝে রাখতে হবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট। আর আমরা শেষ দিকে কোনটা দেখলাম, শেষ দিকে হচ্ছে এই যে হোল জিনোম সিকোয়েন্সিং, হোল এক্সোম সিকোয়েন্সিং এর যে বক্স। আমি তো ক্লাস নিয়েছি, আমি দেখেছি অধিকাংশ আপনারা এই বক্সটা পড়েন না। অথচ এই বক্সটা কিন্তু সহজ। আপনি একবার একটু মন দিয়ে রিডিং দিলে মোটামুটি, আমার অতটা পড়া লাগতো না এই বক্স। আমি ইউজুয়ালি এসে জাস্ট রিভাইজ করে চলে যেতাম। ইভেন অনেক সময় দেখিও নেই। হ্যাঁ, তখন মনে হচ্ছে জিন প্যানেল সুবিধা হইলো, এটা খরচ কম লাগে, খুব দ্রুত হয়, ডিপ সিকোয়েন্সিং করা যায়। অসুবিধা কি, যে কয়টা জিন আমি জানি এর বাইরে খোঁজা যায় না। হ্যাঁ, এটা হলো একটা অসুবিধা। আচ্ছা, আবার হোল জিনোম চিন্তা করেন তো অনেক খরচ লাগবে, কিন্তু মেটিকুলাস আপনি যেতে পারবেন না, যার কারণে ডিপ সিকোয়েন্সিং হয় না, মোজাইসিজম থাকলে ধরতে পারবেন না। হুম, কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আপনি খুঁজে পাবেন, তো এটা সুবিধা, কম্প্রিহেন্সিভ হবে সবচেয়ে বেশি আর কি। এইভাবে একটু বুঝে আমাদের কিন্তু পড়ে ফেলতে হবে। সো এতটুকুই ছিল আমাদের, যেহেতু চ্যাপ্টারটাই একেবারে ছোট, জেনেটিক্স চ্যাপ্টারের বুক মার্কিং সেশন। তো যেহেতু আপনাদের লেকচার ক্লাস হয়েছে, সেই ক্লাসে বুক মার্কিং করা দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো ঘাটতি থাকে, আশা করি
এই ডিসকাশনের ফলে আপনি শুধু বুক মার্কিং না, ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে আবার একটু রিভাইজ করার একটা পুশ আপনি পাবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা, মন দিয়ে পড়েন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বুক মার্কিং সেশনে অনকোলজি চ্যাপ্টার ডিসকাশন নিয়ে আপনার সবাইকে স্বাগত। আমি ডক্টর সিফাতি মাহমুদ, এমবিবিএস কমপ্লিট করেছি সরসরুল্লাহ মেডিকেল কলেজ থেকে, আর এখন পার্ট টু ট্রেনি হিসেবে, এফসিপিএস পার্ট টু ট্রেনি হিসেবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজে। তো অনকোলজি আমরা জানি যে পেপার ওয়ানের টপিক, এটা থেকে একটা থেকে দুইটা কোশ্চেন ইউজুয়ালি আসে। তো এই চ্যাপ্টারটা আগে, দ্যাট ইজ 23rd এডিশনে ছোট ছিল, 24th এডিশনে এটা একটু বড় হয়েছে, নতুন কিছু জিনিস যোগ হয়েছে, এবং বলা যায় অনেকটা এমআরসিপি ফ্রেন্ডলি হয়ে গেছে চ্যাপ্টারটা আর কি। একই টপিকের ভিতরে অনেক আলোচনা চলে আসছে। তো আমরা তাহলে শুরু করি। আমাদের দাগানো যদি ক্লাসে কোনো অংশ বাদ যেয়ে থাকে, এই সেশনের মাধ্যমে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো প্লাস অন্যান্য যে টপিক দাগানো সেটা আমরা দাগায় ফেলবো। প্রথমেই যে জিনিসটা দিয়ে মোটামুটি চ্যাপ্টারের লোড 2 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, যেটা হলো এই যে দেখেন ছবিটা, ছবির উপরে লেখা ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দি পেশেন্ট অন ক্যান্সার ট্রিটমেন্ট। এইখানে প্রত্যেকটা বক্স ইম্পর্টেন্ট, প্রতিটা বক্স অজস্র প্রশ্ন করা সম্ভব এই বক্স। যেমন ধরেন একটা পেশেন্ট, একটা ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট বা লাং ম্যালিগন্যান্সি পেশেন্ট, এই পেশেন্টটা হঠাৎ করে আপনার কাছে আসছে হচ্ছে পেইন ইন দ্য মাউথ নিয়ে। আপনি এক্সামিনেশন করে দেখলেন যে বোথ অ্যাঙ্গেল অফ দ্য মাউথ সোলেন এবং দেয়ার ইজ সাম সর্ট অফ পাস, মানে একটা স্টোমাটাইটিসের সিনারিও। তাহলে আপনি কোন ড্রাগের কারণে হচ্ছে ভাববেন। এটা হতে পারে এমটিএক্স, এটা হতে পারে সাইক্লোফস, অথবা 5-ফ্লুরোইরাসোল, এইভাবে, অথবা মাল্টিপল চয়েসে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্ট বলে বললো যে লেন্স, ধরেন ক্যাটারাক্ট অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি, এনসেফালোপ্যাথি, সেটা সিসপ্লাটিন দিল, ফলে সেটা ব্রাইট হবে। তারপরে ধরেন ট্রাইকোমেগালি, ট্রাইকোমেগালির জায়গায় দিল এরলোটিনেব, দ্যাট উড বি রং ইফ ইটস নট ইজিএফআর ইনহিবিটর। এইভাবে এই পুরা বক্স থেকে অজস্র প্রশ্ন হওয়া সম্ভব। সুতরাং এই একটা মানে একটা ইমেজ এবং প্রায় 14-15টা বক্স দিয়ে কিন্তু প্রচুর ইনফরমেশনকে এক পাতায় নিয়ে চলে আসছে। এখান থেকে এই সামনের পরীক্ষায় প্রশ্ন আসার মানে ওয়েটিং, ইটস ওয়েটিং। আচ্ছা, 130 নম্বর পেজে চলে আসি। এখানে দেখেন মোস্ট কমন সলিড অর্গান ম্যালিগন্যান্সি। আমি ক্লাসে বলেছি লাং, ব্রেস্ট অ্যান্ড জিআই ট্র্যাক্ট ম্যালিগন্যান্সি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি কমন চিন্তা করেন দেন কিউটিনিয়াস ম্যালিগন্যান্সি হচ্ছে এখনো সে নাম্বার 1 পজিশনে রয়ে গেছে। এরপরে হলমার্কস অফ ক্যান্সার থেকে সচরাচর প্রশ্ন তেমন একটা আসে না, রেসিডেন্সিতে প্রশ্ন আসছে। হেডলাইন গুলো আমাদের বলেছে ক্লাসে, হেডলাইন গুলো পড়তে হবে আমাদের সব, অ্যাজ ওয়েল এজ ভিতরের ডিসকাশনটা একটু বুঝে রাখতে হবে, কারণ মাল্টিপল চয়েস হিসেবে হলমার্ক থেকে কিন্তু প্রশ্ন আসতেও পারে, আসতেও পারে। রেসিডেন্সিতে কিন্তু বা প্রশ্ন আসে এখান থেকে। তো এখানে একটু দেখেন যে জিনোমিক ইনস্টেবিলিটি অ্যান্ড মিউটেশন, জিনোমিক ইনস্টেবিলিটি অ্যান্ড মিউটেশন, এখানে এপিজেনোমিক অ্যাবারেশন, হ্যাঁ, এটা কিভাবে হয় দেখেন, ডিএনএ মিথাইলেশন, হিস্টোন ফরমেশন ইত্যাদি বিষয়ে কাজ করে, তাই না? আচ্ছা, কিন্তু ক্যান্সার সেলে মিউটেশন অ্যাকুমুলেশন হয়ে হয়ে আলটিমেটলি একটা মাল্টিফ্যাক্টোরিয়াল স্ট্যাটাসে গিয়ে এরকম একটা ম্যালিগন্যান্সি প্রোন অবস্থা ডেভেলপ করে। সেল ডেথ, ক্যান্সার সেলগুলো কিন্তু গ্রো করতে থাকে, সেল ডেথটাকে রেজিস্ট করে। কিভাবে করতে পারে? অ্যাপোপ্টোসিস ইনডিউস করে, অ্যাপোপ্টোসিসকে বাধা দিয়ে অটোফেগিকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে, নেক্রোসিস যাতে না হয় সেটা তারা বাধা দেওয়ার চেষ্টা করে। এখানে লাইনগুলো একটু দাগায় ফেলেন। যেমন আপনার যেমন আমরা দেখছি ক্যান্সারে অ্যাপোপ্টোসিস কিন্তু অনেক কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এবং অ্যাপোপ্টোসিস এর যে কিছু সাইটোলজিক্যাল ফিচার আমরা জেনেটিক্স চ্যাপ্টারে কিন্তু আলোচনা করেছি, যে অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস এগুলার যে সাইটোলজিক্যাল ফিচার স্টেপস, এগুলো কিন্তু রেসিডেন্সিতে খুব প্রশ্ন হয়। আর এটা আমরা ছোটবেলায় যখন প্যাথোলজি পড়েছি আমরা, তখন কিন্তু মানে অনেক সময় নিয়ে পড়েছি। রবিন্স থেকে যারা একটু আতেল টাইপ ছিলাম আর কি, তারা রবিন্সের ফটোকপি, কালার ফটোকপি অথবা পিডিএফ থেকে, হ্যাঁ,
রবিনসন মেইন কপি খুব কমই কেনে, ডেভিডসন মেইন কপি অনেকে কেনে, রবিনসন মেইন কপি খুব কমই কেনে। তো ওইটা থেকে আমরা পড়েছিলাম, ভাই ভাই ধরতো। তো এটা থেকে রেসিডেন্সিতে প্রশ্ন হয়, এফসিপিএস হওয়ার সম্ভাবনা একটু কম, দেখে রাখবো। মোস্ট ইম্পর্টেন্ট রেগুলেটর অফ অ্যাপোপ্টোসিস, এটা হচ্ছে TP53 টিউমার সাপ্রেসর জিন। এটাকে ছোটবেলা থেকে আমরা চিনে আসছি গার্ডিয়ান অফ দ্য জিনোম বলে। এরকম আরো কিছু নাম ক্লাসে আপনাদের বলা হয়েছে, সেটাও বইয়ের আশেপাশে লিখে রাখবো, যা লিখবো বইয়েই লিখবো, বই বাদে নোট বই লিখবো না, আর নোট বই পরীক্ষার আগে খুঁজে পাবেন না। এবং অ্যাপোপ্টোসিসের যে ইনিশিয়েটর TP53 গিয়ে যা শুরু করবে, এটা মূল যেটা আপনার ড্রাইভিং ফোর্স, দ্যাট ইজ সেলুলার ইনজুরি, বিশেষ করে ডিএনএ ড্যামেজ যখন হয়। হ্যাঁ, এরপরে অটোফ্যাগি, ইটস আ ক্যাটাবলিক প্রসেস, এবং এটা কোন কোন ক্ষেত্রে ইনডিউসড হয়, এনভায়রনমেন্টাল স্ট্রেস, বিশেষ করে রেডিওথেরাপি, কেমোথেরাপি দেন হবে। নেক্রোসিসের ব্যাপারে আমরা আলোচনা করেছি। প্রলিফারেটিভ সিগন্যাল ইন কেসে, মানে নিজেকে একটা অটোক্রাইন ম্যানারে সে প্রলিফারেট করতে থাকে, এবং এটা সাস্টেইন একটা সিগন্যাল সে নিজেকে দিতে থাকে, ফলে প্রোডাকশন মানে প্রলিফারেশনটাও আলটিমেটলি আপনার সাস্টেইনিং প্রলিফারেশন হয় আর কি। হ্যাঁ, যেমন দেখেন সেল সাইকেলের ক্ষেত্রে এইখানে একটা কথা বলা, এটা একটু বেসিক ডিসকাশন, আমরা জেনেটিক্সে পড়েছি যে একটা সেলুলার সাইকেলে কি কি ফেজ থাকে, কোন সেল কোন ফেজে যায়, কেন যায়, কিভাবে যায়, এই ডিসকাশন গুলো কিন্তু ছিল। তো এখানে ওরা হচ্ছে বিভিন্ন মাইটোজেনিক সিগন্যাল এর মাধ্যমে, ইউজুয়ালি দেখা যায় যে G1 থেকে S ফেজে যাওয়ার একটা বাধা বা রেস্ট্রিকশন পয়েন্ট থাকে, মাইটোজেনিক সিগন্যাল পেলে সে বাধার অতিক্রম করে। যদি বাধা উঠায় দেয়, যদি ক্যান্সার সেল বাধাটাকে নষ্ট করে দেয়, তাহলে তো আর সিগন্যাল পাওয়ার দরকার হয় না, অটোমেটিক সে ঘুরতেই থাকবে, তাই না? আচ্ছা, দেন সেল সাইকেল স্টিমুলেট করবে সে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর, সাইটোকাইন, এগুলোর দ্বারা। হুম, আচ্ছা, এখানে কিছু ডিসকাশন আছে। ইভেডিং গ্রোথ সাপ্রেসর, আমরা ক্লাসে পড়েছি, দেখেন এখানে এই যে আমাদের সেল সাইকেল রেগুলেশনের একটা গুরুত্বপূর্ণ যে রেগুলেটর, সেটা কিন্তু সাইক্লিন অ্যান্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট যে কাইনেজ গুলো আছে, এগুলা, এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। টিউমার সাপ্রেসর জিনের মানে পুরো ডেভিডসন বইতে টিউমার সাপ্রেসর জিন বলে নাম দেওয়া আছে, এরকম আর কোনো জায়গা নাই যেখানে এতগুলা জিনের নাম একসাথে আছে। TP53, 21, 16, এটা পাবেন সামনে 27। তো এই টিউমার সাপ্রেসর জিন ক্লাসে বলা হয়েছে অনকোজিন, এগুলোর এক্সাম্পল থেকে প্রশ্ন আসে। টিউমার সাপ্রেসর যেটা আসছে, অনকোজিনও একটা খুব পটেনশিয়াল ক্যান্ডিডেট, রাইট? দেন রিপ্লিকেটিভ ইমর্টালিটি, ক্যান্সার সেলের ভাবখানা এমন যে সে কখনো মরবে না। তো এখানে টেলোমারেজ এনজাইমের একটা কথা মূলত বলা। এই যে ছবিটা দেখেন, ঠিক চিহ্ন দিয়ে রাখেন, ছবিটা মূলত একটু চেঞ্জ করা হয়েছে আগের এডিশন থেকে, ওই অল্প একটু চেঞ্জ এর বদলে বিশাল একটা পাতা দিয়ে দিছে অ্যান্টি ক্যান্সার ড্রাগের আর কি। এটা আমাদের মনোযোগ দিয়ে বক্সটা পড়তে হবে। যেমন দেখেন G1 চেক পয়েন্টে কি হয়, G2 চেক পয়েন্টে কি হয়, সেল গ্রোথ কিভাবে আলটিমেটলি সাইক্লিন দিয়ে হচ্ছে, রেস্ট্রিকশন পয়েন্টে আরবি জিন কাজ করে, তাই না? এই বিষয়গুলো আমাদের একটু মনোযোগ দেখতে হবে। এখানে দেখেন একটা বেসিক একটা স্কেমেটিক একটা প্রেজেন্টেশন, যেটা ফার্স্ট মিউটেশন হইলো, মিউটেশন গুলো গ্র্যাজুয়ালি জমলো, ক্লোনাল এক্সপেনশন হইলো, বাগেরা বাগেরা ইত্যাদি। এখানে মূলত ইনভেশন মেটাস্টেসিসের কয়েকটা পয়েন্ট আছে, এইটা একটু জানতে হবে আমাদের। আমরা জানি যে একটা বিনাইন গ্রোথ, একটা ম্যালিগনেন্ট গ্রোথ, এই দুইটার ভিতরে ডিফারেন্সিয়েট করা একটা কার্ডিনাল ফিচার ফর ম্যালিগনেন্ট গ্রোথ, দ্যাট ইজ ইনভেশন অ্যান্ড মেটাস্টেসিস। এটা হচ্ছে ম্যালিগনেন্সির কার্ডিনাল ফিচার। That doesn't mean that all the malignancies do invade or all the malignancies do metastasize. We know there are some other types of malignancy like carcinoma in situ. It doesn't even invade. We have basal cell carcinoma. They cause invasion, but they rarely cause metastasis. Okay, inducing angiogenesis. আচ্ছা, ব্লাড ভেসেল, আমরা বলছি আমাদের বডিতে অল টাইম একটা লাইক প্রোডাকশন এবং রিডাকশনের একটা ব্যালেন্স চলে। যেমন ব্লাড ভেসেল কোথাও ঘাটতি হচ্ছে, নতুন তৈরি করা দরকার। প্রো অ্যানজিও জেনেটিক স্টিমুলেশন যেমন ফ্যাক্টর থাকবে, ইনহিবিটরের ফ্যাক্টরও থাকবে। যেমন এখানে থ্রম্বোস্পন্ডিন নামে একটা ফ্যাক্টরের কথা বলা, এটা ব্লাড ভেসেল তৈরি হওয়াটাকে ইনহিবিট করে। হ্যাঁ, তো এইটা আমরা একটু মনে রাখবো। আর কি কি ফ্যাক্টরের দ্বারা, দেখেন এই যে VEGF, PDGF, অন্যান্য ফ্যাক্টর, এগুলোর দ্বারা মূলত ভেসেল তৈরি ওটাকে ক্যান্সার সেল প্রমোট করে, ফলে সে নিউট্রিশন পায়, ওয়েস্ট প্রোডাক্টস রিমুভ করে। দেন উই হ্যাভ অ্যাক্টিভ ইনভেশন মেটাস্টাসিস। রবিনসের ডিটেইল ডিসকাশন আছে কি মেটাস্টাসিস হয়, রেসিডেন্সিতে আসে। আমাদের অন্তত
অত ডিটেল লাগবে না। ক্যান্সার সেল একটা যে ইনার টিউমার, তারা সেল সেল যে জাংশন ওর অ্যাডহেশন থাকে এটাকে হারিয়ে ফেলে। এই যে ই ক্যাডহেরিন নামে আপনার সেল সেল অ্যাটাচমেন্ট মলিকিউল থাকে, এটা আলটিমেটলি দেখা যায় ডাউন রেগুলেশন হয়, মিউটেশন নষ্ট হয়ে যায়, ফলে আলটিমেটলি দে আর প্রোন টু মেটাস্টাসাইজ, তাই না? আচ্ছা, ডিরেগুলেটিং সেলুলার এনার্জেটিক্স, অর্থাৎ যদিও একটু প্যারাডক্সিক্যাল, বাট আমরা জানি যে ক্যান্সার সেলগুলো এক পর্যায়ে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শিফট করে এবং এরা গ্লুট 1 এটার আপরেগুলেশন করে আসতে পারে টিউমার প্রমোটিং ইনফ্লামেশনের পরে, ইভেডিং ইমিউন ডিস্ট্রাকশন, পুরো প্যারাটাইক রিডিং দিতে হয়। রেসিডেন্সিতে আগে প্রশ্ন আসছিল 5টা অপশন দিয়ে যে ইমিউন ডিস্ট্রাকশন ইভেড কিভাবে করে, সেটা রিলেভেন্ট 5টা অপশন দিয়ে। সুতরাং আমরাও পরীক্ষায় এসে স্বাভাবিকভাবে দিতে পারি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখেন, অ্যাফলাটক্সিন প্রোডাকশন এর সাথে হেপাটোসেলুলার কার্সিনোমা যোগাযোগ রয়েছে। অনকোলজি অধ্যায় আপনি যে টপিক দিয়ে পড়া শুরু করবেন, সেই টপিকটাই হচ্ছে মূলত এই যে বক্সটা দেখেন 7.1 বক্স, লালে লালে লাল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্যাট প্রিডিসপোজ টু ক্যান্সার আজ অর কাল। এই বক্সটা আপনাকে পড়তেই হবে, প্রতিটা দাড়ি কমা ফুল স্টপ যা আছে সব পড়তে হবে। এখান থেকে বারবার বারবার প্রশ্ন হয়েছে, মাল্টিপল চয়েস প্রশ্ন হয়েছে, সিঙ্গেল বেস প্রশ্ন হয়েছে। সো এই টোটাল বক্স আপনাকে পড়তেই হবে। আপনি পরীক্ষার রাতে, আগের রাতে, পরীক্ষার আগের রাতে অনকোলজি যখন পড়া শুরু করবেন, আপনি সবার আগে 2টা বক্স পড়বেন, একটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের বক্স আর একটা টিউমার মার্কারের বক্স। এই 2টা বক্স থেকে একটা প্রশ্ন আপনি পেয়ে যাওয়ার সম্ভাবনা বাকি পুরা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনার চেয়ে বেশি। তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ভিতরে আমরা জানি যে ম্যালিগন্যান্সি শুধু মিউটেশন হলেই হয় না, সেটার জন্য কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর লাগে, কিছু জেনেটিক প্রিডিসপোজিশন লাগে, মিউটেশন হয়, অন্যান্য আরো ফ্যাক্টর মিলে যখন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, দেন ইট বিকাম ম্যালিগন্যান্ট। খালি হঠাৎ করে একটা মিউটেশন হয়ে চান্দু ম্যালিগন্যান্ট হয়ে গেল, ব্যাপারটা এরকম হয় না। প্যাপিলোমা ভাইরাসের 16-18 এটার সাথে সার্ভাইকাল কার্সিনোমা রিলেটেড, এগুলো আমরা ইনফেকশাস ডিজিজে বুকমার্কিং যখন করব, ক্লাস করব, তখন কিন্তু আমরা আরো পড়বো। জেনেটিক ফ্যাক্টরের ভিতরে দেখা যাচ্ছে ফ্যামিলিয়াল একটা প্রিডিসপোজিশন থাকে, যে আলাপ অলরেডি আমরা কিন্তু জেনেটিক্স পড়ার সময় আমরা কিন্তু করে এসেছি। এরপরে আসেন ইনভেস্টিগেশন। এটা কত সহজে মনে রাখবো আমরা। ফার্স্ট অফ অল আমার ক্যান্সারটা ডায়াগনোজ করতে হবে, ক্যান্সারটা কোথায় হয়েছে, প্রাইমারি একটা সাইট আমার খুঁজে বের করতে হবে, এই তো। এরপরে আমি খুঁজবো যে আচ্ছা এটার আর কোথায় কোথায় গেছে। ক্যান্সার হচ্ছে অনেকটা ওই যে বাদাইম্মা পোলার মতো, ভবঘুরে ছেলের মতো, মানে যেখানে হইছে সে ভবঘুরে বাদাইম্মা, সেখানেই সে থাকে না, সে নানা জায়গায় ঘুরে বেড়ায় এবং আরো আশেপাশের লোকজন বাদাইম্মা বানায় বেড়ায়। তো এই যে মেটাস্ট্যাসিস কোথায় হয়েছে, এটা জানার জন্য আমার স্টেজিং করতে হচ্ছে, রাইট? তাহলে আমার ডায়াগনোজ করতে হবে একটা ক্যান্সার, আমার স্টেজিং করতে হবে আমার ক্যান্সারের জন্য। প্লাস কোনো কমপ্লিকেশন যদি হয়, যদি স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়, যদি বোনে মেটাস্ট্যাসিস হয়, যদি টিউমারাল সিনড্রোম হয়, ওই রিলেটেড ইনভেস্টিগেশন করতে হবে। এগুলো হচ্ছে ইনভেস্টিগেশনের ফ্রেমওয়ার্ক। তো এখানে দেখেন, ফলে আমরা এখানে কিছু জিনিসপত্র দেখাবো যে ডিটারমাইন দ্য এক্সটেন্ট অফ দ্য ডিজিজ। সচরাচর আমরা কি করি, আমরা সিম্পল কিছু ব্লাড টেস্ট করি, চেস্ট এক্স ইসিজি করি, আমরা সিটি করি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের স্কোপি আমরা করি। এখন দেখেন এখানে যে 7.1 বক্স আমরা দাগে ফেলছি, এরপরে এই যে এখানে এখানে যত ডিসকাশন আছে, যেমন এখানে দেখেন কতগুলো দাগ আছে, কিছু ফিচার বুলেট পয়েন্টে যা যা আমরা এখানে পাবো এগুলো সবই দাগায় ফেলবো, হ্যাঁ। তারপরে আপনি আল্ট্রাসাউন্ডের বৈশিষ্ট্য আপনি কখন করতেছেন, না সাধারণত গ্যাস্ট্রিক, আপার জিআই প্যানক্রিয়াটিক ক্যান্সারের ভূমিকা আছে, এমআরআই আপনি করবেন, পেট, এই আমরা সাধারণত মেটাবলিক অ্যাক্টিভিটি দেখি, কি দেখি এখানে গ্লুকোজ মেটাবলিজমটা দেখা হয়, হ্যাঁ। এরপরে ইনহেরিটেড ক্যান্সার প্রেজেন্টেশন সিনড্রোম, এই বক্স থেকে পড়তে হবে। ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটোসটা আমাদের অবশ্যই পড়তে হবে। নন নন পলিপোসিস যেটা ওটা পড়তে হবে। পুয়েজ জাগার, রেটিনোব্লাস্টোমা, জেরোডার্মা পিগমেন্টোসাম, মেন 1-2 আমরা জেনেটিক্সে দাগে আসছি, নিউরোফিব্রোসিস 1-2 এটা নিউরোলজিতে আমাদের পড়তে হবে। সো বায়োকেমিক্যাল মার্কার যেটা বলতেছিলাম, যে আপনি আপনি পরীক্ষার আগের রাতে পড়া শুরু করবেন যে বক্স দিয়ে, সেটা হচ্ছে 7.4 মোস্ট কমনলি ইউজ সিরাম টিউমার মার্কার। একটা লাইন কমা দাড়ি, দাড়ি যদিও নাই, ইংরেজিতে লেখা তো, এই ইভেন এই পার্সেন্টেজের যে সাইন আপনি এটা বাদ দিতে পারবেন না, এখান থেকেও প্রশ্ন হয়। আপনার যদি কোনো সময় না থাকে, 5 মিনিট সময় আপনার হাতে আছে, এই মুহূর্তে আপনার অনকোলজি পড়তে হবে, আপনি জাস্ট এই টিউমার মার্কারের বক্সটা আগে দেখবেন, তারপরে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের বক্সটা দেখবেন। তাই এত ইম্পর্টেন্ট
ইনফিনিটি স্টার সহ যত রকম স্টার আপনার দেওয়া দরকার হয় মন চাই দিয়ে ফেলেন। সিঙ্গেল বেস্ট কিভাবে আসে, মাল্টিপল চয়েস কিভাবে আসে, এটা আপনাদেরকে ক্লাসে বলা হয়েছে। টিএনএম ক্লাসিফিকেশনের বক্সটা এখানে বড় চমৎকার লাগে, কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন হয় না। এটা হলো ব্যাপার। নতুন এই দুটো ছবি অ্যাড করা হয়েছে, 23তম এডিশন ছিল না। সেটা হলো এই পেশেন্টটা আসলে মেটাস্ট্যাসিস হয়েছে, দেখেন লিভার ভর্তি হাইপোইকুইক শ্যাডো, তাই না? এরকম অবস্থা হলে তো অবস্থা গুরুতর। আচ্ছা, তারপরে আমরা ম্যালিগনেন্সি ডায়াগনস্টিক যদি কোনো ইনভেস্টিগেশন বলা হয়, মূলত সেটা হলো হিস্টোপ্যাথোলজি। এটার জন্য আপনার বায়োপসি করা লাগবে, এবং এফএনসি বায়োপসির ভিন্ন ভেরিয়েশন আছে, এগুলো আবার রেসিডেন্সিতে আসে। আপনি টিস্যুটা নিলেন, নিয়ে আপনি লাইট মাইক্রোস্কোপি করে কি কি পাবেন, চারটা পাঁচটা বুলেট আছে, দাগায় ফেলেন, মন দিয়ে পড়তে হবে। এগুলো আমরা আপাতত পরে পড়বো, এগুলো তেমন খুব একটা জরুরি না। চারটা পয়েন্ট আছে। এরপরে দেখেন ক্যান্সার ইন ওল্ড এজ, জেরিয়াট্রিক পেশেন্টের ক্যান্সার, হ্যাঁ এইটা একটু রিডিং দিয়ে যাবেন। এখান থেকে প্রশ্ন একেবারে দূরবর্তী সম্ভাবনা আছে যে এখান থেকে আপনার প্রশ্ন আসতে পারে। হুম, এতে আপনার প্রশ্ন আসতে পারে। তারপরে আমরা চলে আসব পরের ডিসকাশনে আসেন। মলিকুলার প্যাথোলজি, এই ডিসকাশনটা নতুন। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এই যে এখানে সব জাস্ট মিলে বুলেট গুলা পড়বেন। এখানে যে আপনার বুলেট করে পয়েন্ট গুলো লেখা, এগুলা পড়বেন। মলিকুলার প্যাথোলজিতে যে পয়েন্ট গুলো লেখা, এগুলো পড়বেন। এগুলো একটু একটা স্টার না দিলে অন্তত রিডিং আপনার দিতে হবে। তারপর আপনি মাছ ধরবেন, সাইটোজেনেটিক অ্যানালিসিস দেখেন, ফ্লুরোসেন্ট ইন সিটো হাইব্রিডাইজেশন বা ফিশ, এই যে আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোমের নাম শুনেছি। আপনার হেমাটোলজি পড়া হলে, হ্যাঁ, আবার যখন জেনেটিক্স ক্লাস পড়া হবে, ট্রান্সলোকেশন খুঁজে বের করার জন্য আমাদের কিন্তু এটা জরুরি। এর বাই দ্য ওয়ে একটা তথ্য দিয়ে রাখি আপনাদের, যেটা থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। সেটা হলো, বিশেষ করে হিমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি গুলো ডায়াগনোসিস হওয়ার পরে আমরা দুইটা পরীক্ষা করতে দিই, একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আর একটা সাইটোজেনেটিক অ্যানালিসিস। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আর সাইটোজেনেটিক অ্যানালিসিস, এই যে দুইটা পরীক্ষা, এটা আমরা ওয়ার্ডে এগুলো অজস্রবার দেখেছি, হেমাটোলজি ডিপার্টমেন্ট থেকে করতে দেয়। সুতরাং যেহেতু ক্লিনিক্যাল প্রশ্ন এফসিপিএস অনেক আসে ও অনকোলজি রিলেটেড, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। আপনার আমি আগে বলে দিলাম, যদি চলে আসে তাহলে তো খুবই ভালো। এক্সাম হলে গিয়ে আমার কথা মনে পড়বে যে অমুক ভাইয়া তো বলছিল, যদিও ভাইয়ের নাম মনে পড়বে না, কারণ অজস্র ভাই আপনাদের পড়ায়। আচ্ছা, অ্যাসেসিং ফিটনেস, একটা পেশেন্ট ফিট কিনা সার্জারির জন্য, রেডিওথেরাপির জন্য, সাইটোটক্সিক থেরাপির জন্য, সেটা আপনি অ্যাসেসমেন্ট করে বিভিন্ন স্কোরের ব্যবস্থা আছে। তবে যে সমস্ত ক্ষেত্রে আপনি চিন্তা করবেন, রোগী জিজ্ঞেস করলো, স্যার আমার ওইটার কি অবস্থা, ওইটা কি বাঁচবে, আপনি তখন দেখবেন যে পেশেন্টের অ্যালবুমিনটা কেমন, তার ইএসআর, ডাব্লিউবিসি কাউন্ট, সিআরটি প্রোটিন বেশি কিনা। তা যদি হয়, তা আপনার বলতে হবে না, অবস্থা তো আসলে ভালো না, দোয়া করেন, বাকিটা আল্লাহর উপরে। এটা আপনার বিশেষ চিন্তা রাখতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আগের ডেভিডসনে এই যে 7.9 বক্সটা, এটা দুইটা দুইটা তিনটা স্টার দেন, এই বক্সটা কিন্তু আগে লোকাল সিমটম হিসেবে ছিল, এখন এটাকে লাল পতাকা সিমটম বানাই দিয়েছে, রেড ফ্ল্যাগ সিমটম। তাহলে এটা যদিও বক্সটাকে লাল করা নেই, আপনি ডেভিডসনের বিভিন্ন জায়গায় যদি রেড ফ্ল্যাগ পাবেন, দেখবেন বক্সটাও লাল, কিন্তু এখানে বক্সটা নীল। তার মানে লাল পতাকা হলো, ব্যাপারটা আসলে অতটা লাল না। এই বক্সটা আপনি দাগায় ফেলেন, এর নিচে প্যারানিওপ্লাস্টিকের বক্সটাকে আপনি লাল দিয়েই দাগান। 3 স্টারের বক্স, মানে এই একটা বক্স থেকে কত রকম প্রশ্ন যে করা পসিবল, মাই ডিয়ার ডক্টরস, পরীক্ষার হলে আপনারা পাবেন। আমাদের এক্সাম হোক, বিজিপিএস এর এক্সাম হোক, হ্যাঁ, যেমন ধরেন একটা পেশেন্ট 60 ইয়ার্স এর স্মোকার আপনার কাছে আসছে, ক্রনিক কাফ হিমোপ্টাইসিস এবং চেস্ট পেন নিয়ে, এক্স রে করছেন, একটা সাসপিশিয়াস লেশন, আপনি যখন ইলেকট্রোলাইট রিপোর্ট পাঠাইছেন, দেখলেন পেশেন্টার সোডিয়াম হইল 126, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এইরকম প্রশ্ন কিন্তু আমি ক্লাসে বলেছি। সুতরাং আপনার এগুলা ফেস করতে হবে। অ্যাকিউট অনকোলজি, এই টার্মটাও নতুন, এটা আগের এডিশনে ছিল না। অ্যাকিউট প্রেজেন্টেশন অফ নিউ ক্যান্সারের মধ্যেই কিন্তু এই দুইটা বক্স, আর একটা বক্স আছে একটোপিক হরমোনের বক্স। যে ডিসকাশনটা নতুন আসছে ডেভিডসনে, বলা যায় খুব ফোকাসড ওয়েতে, দ্যাট ইজ ক্যান্সার অফ আননোন প্রাইমারি। অফেন আমরা
ম্যালিগনেন্সি ধরে ফেলতে পারি। মেটাস্ট্যাসিস হয়েছে, সেখান থেকে এফএনএসি করে एडेनोकार्सिनोमा ধরা গেছে। मगर एडेनोकार्सिनोमा कहाँ से आया ये नहीं मिला। কোথা থেকে एडेनोकार्सिनोमा আসলো এটা খুঁজে পাইলাম না। দ্যাট ইজ কল্ড ক্যান্সার অফ আননোন প্রাইমারি। অনেক ক্ষেত্রে আমরা পাই না, তখন কি করব? এটা নিয়ে একটা আলাদা বক্স আছে এবং আমার সন্দেহ হচ্ছে এই বক্স থেকে প্রশ্ন আসবে। আমি বক্সটা দেখাই 7.12, এটা এক্সট্রা স্টার দিয়ে রাখেন। যেমন ধরুন সিনারিও দিল যে একটা পেশেন্ট আসছে অ্যাসাইটিস নিয়ে, আপনি ফ্লুইড স্টাডি করে সেখানে ম্যালিগনেন্ট সেল পেয়েছেন এবং সেখানে কি পাইলেন আপনি দেখবেন অ্যাডিনোকার্সিনোমাটোস সেল পাওয়া গেছে। প্রশ্ন হইল এই পেশেন্টটাকে আমি কিসের মতো করে ট্রিট করব? এটা কি ব্রেস্ট ক্যান্সার, জার্ম সেল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার? আমি আপনি গেলাম ফাইসাই হেরে কুন্ডাগুড়ি। দেখেন অ্যান্সার কি বলছে, ওভ্যারিয়ান ক্যান্সার। এইভাবে এই বক্স থেকেও সিনারিও দিয়ে পর্যাপ্ত প্রশ্ন কিন্তু আমাদের পক্ষে, স্যারদের পক্ষে করা সম্ভব। আচ্ছা, এখানে আমরা কোর বায়োপসি করতেছি মোস্ট অ্যাক্সেসিবল মেটাস্ট্যাটিক পার্টের। অনেক সময় লিম্ফ নোড হইতে পারে, লিভার হইতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় দেখেন, ইনিশিয়াল ডায়াগনস্টিক টেস্ট। একটা ক্যান্সার আননোন প্রাইমারি, এই পেশেন্টটাতে আমরা কি কি টেস্ট করব? আমাদের ইন্ডেক্স অফ সাসপিশন অনুযায়ী ধরেন একটা পেশেন্টের আমি চিন্তা করতেছি লাং ক্যান্সার, তো সেই পেশেন্টের পেলভিক এমআরআই করে আমার লাভ কি? কোনো লাভ নাই। আপনি যদি সেরেব্রাল ইডিমার ফিচার না পান তাহলে সিটি হেড করারও দরকার নেই, তাই তো? এই রেশনাল গুলো এখানে একটু ডিসকাশন আছে, এখানে অন্তত নিচের দিকে কিছু আলাপ আছে। দেখেন এই যে এখানে এই বিষয়টা ডেভিডসনে আমাদের ডিসকাশনে অতটা আসে না, সেটা হচ্ছে বোনের যে রেডিওলজিক্যাল লিশন গুলা, সেগুলো কিন্তু ব্লাস্টিকও হয়, লাইটিকও হয়। ব্লাস্টিক মানে ফকফকা সাদা, লাইটিক মানে কুচকুচে কালো। বুঝতে পারছেন? ব্লাস্টিক হলে আপনার ডিফারেন্সিয়াল কি হবে, লাইটিক হলে আপনার ডিফারেন্সিয়াল কি হবে, সেই অনুযায়ী আপনি টিউমার মার্কে কোনটা দিবেন। ধরেন ব্লাস্টিক হইলো একটা, আপনি সেটা না ভাইবা ব্লাস্টিকের ডিডি ভাবলেন এমন একটা যেটা আসলে লাইটিক, টিউমার মার্কার তো ওইটা দিবেন, লেজে গোবরের অবস্থা হয়ে যাবে। সো এটা একটু ভালো করে পড়তে হবে। এটা কিন্তু দেখেন যে টিউমার মার্কার আমরা আগেই বক্স দেখে আসছি, পুরাই মারদাঙ্গা বক্স, এই বক্স আপনাকে পড়তেই হবে। আর নতুন যন্ত্রণা যেগুলো যোগ যোগ হয়েছে সেটা পড়তে হবে। এখন দেখেন এখানে একটা ছবি দিছে, ইয়াং মেল পেশেন্ট, একটা বাল্কি মিডলাইন টিউমার। হ্যাঁ, এবং দেখা গেছে তার এইচসিজি বেশি, সরি, এবং এফপি বেশি। তাহলে আপনি ট্রিট করবেন কিভাবে? নন সেমিনোমেটাস টেস্টিকুলার টিউমার হিসেবে ট্রিট করবেন, এই ক্লুগুলো একটু ধরতে হবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, দেখেন মোস্ট কার্সিনোম অফ আননোন প্রাইমারি, এগুলো দেখা যায় এগুলো পুরলি ডিফারেন্সিয়েটেড ক্যান্সার ওর অ্যাডিনোকার্সিনোমাস উইথ লিভার অ্যান্ড মাল্টিসাইট মেটাস্টাসিস। এবং আমার মনে হয় ট্রু, আমরাও এরকম যেগুলো আননোন প্রাইমারি পাইছি একটা বড় অংশ হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা ছিল। হুম, অ্যাডিনোকার্সিনোমা পাইলে খেলে আমাদের মনে হয় লাংস থেকে আসছে, লাংস থেকে আসছে, মানে গ্ল্যান্ড আছে, আর গ্ল্যান্ডে কার্সিনোমা হলে অ্যাডিনোকার্সিনোমা হয়। আচ্ছা, মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্ট ডিজিজ অফ আনডিফাইন্ড প্রাইমারি অরিজিন, এটা হচ্ছে মুও। মুও হেমাটোলজিতে মাল্টিপল মাইলোমা নামে একটা টপিক আছে। আপনাদের মাল্টিপল মাইলোমা মানে পড়তে পড়তে বই ছিঁড়ে ফেলতে হবে। মানে ধরুন মাল্টিপল মাইলোমার দাড়িকমা আপনি বাদ দিয়ে গেছেন পরীক্ষার হলে, ব্যাপারটা পুরো অকওয়ার্ড হয়ে যাবে। তো মাল্টিপল মাইলোমা হওয়া ছাড়া আরেকটা ডিজিজ আছে, শুরুতেই বলা আছে, মাইলোমা অফ আনসার্টেন আর আনস্পেসিফাইড সিগনিফিকেন্স, এমজিইউএস মনে হয়, ওইটাও কিন্তু আপনার পড়তে হবে। ব্লাড সেল, মাইলোমা সেল, প্লাজমা সেল 20%-এর বেশি পাওয়ার কথা, সেখানে পাবেন না। এনিওয়ে, দেখেন এখানে একটা বিষয় বলছে, এটা খুব ইন্টারেস্টিং কথাবার্তা, সেটা হলো পুর প্রগনোস্টিক ফ্যাক্টর। বিসিপিএস এর এক্সামিনেশনের সিঙ্গেল বেস্টে কম, মাল্টিপল চয়েস আসার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রগনোস্টিক ফ্যাক্টর, পুর আউটকাম, মার্কার অফ সিভিয়ারিটি। এই কটার টপিক মানে ধাঁচ প্রশ্ন আসে। এখানে দেখেন যে পুর প্রগনোস কার কার হবে, যাদের পারফরমেন্স স্ট্যাটাস পুর, বারবার হসপিটালে আসা লাগতেছে, হ্যাঁ, তার হচ্ছে বাল্কি বা মাল্টি অর্গান ডিজিজ হয়েছে, সিগনিফিকেন্ট কোমরবিডিটিস লাইক সিকিউরিটি স্টেজ 5। হুম, তারপরে রেজড এলডিএইচ। হ্যাঁ, এই জিনিসটা ইন্টারেস্টিং, এলডিএইচ কিন্তু টিউমারের সাইজ বোঝার জন্য কাজে লাগে। এলডিএইচ তো হেমোলাইসিস বা সেল ডিস্ট্রাকশন হলে এলডিএইচ বাড়ে, বুঝতে পারছেন? তো এলডিএইচ যেহেতু বাড়ে, তো একটা একটা পেশেন্ট ম্যালেরিয়া সাসপেক্টেড এলডিএইচ অনেক বেশি, তার মানে বুঝবেন টিউমার বাল্ক বেশি, ভাঙতেছে বেশি, এদের টিএলএস হওয়ার সম্ভাবনা বেশি। রেজ ইনফ্লামেটরি মার্কার, লো অ্যালবুমিন, এগুলো সবই হচ্ছে পুর প্রগনোস্টিক ফ্যাক্টর। অনকোলজিক্যাল ইমার্জেন্সি, ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক।
এই অনকোলজিক্যাল ইমার্জেন্সি থেকে নানাভাবে সিনারিও বানায় কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। যেমন প্রথমে দেখছি ম্যালিগনেন্ট স্পাইনাল কর্ড কম্প্রেশন। স্পাইনাল কর্ড কম্প্রেশন নানাভাবে প্রেজেন্ট করতে পারে। মূলত এটা বোনি মেটাস্টাইজের পার্ট। আমরা জানি বিভিন্ন জায়গা থেকে বোন মেটাস্টাইজ খুব কমন জায়গা, লাং লিভারের পরেই বলা হয় যে বোন। হ্যাঁ, এখানে ভাই নাই, ইন্টারেস্টিং। তো ম্যালিগনেন্ট স্পাইনাল কর্ড কম্প্রেশন কি? তাহলে মূলত বোনি মেটাস্টাইসিস যদি হয়, তাহলে বোন পেইন যেমন একটা প্রবলেম হইতে পারে, অনেক সময় মেটাস্ট্যাটিক যে গ্রোথটা ডরসোমিডিয়াল বা ডরসোল্যাটারালি এক্সটেন্ড করে স্পাইনাল কর্ডকেও কম্প্রেস করতে পারে। মোস্ট কমনলি দেখেন কোন কোন ক্ষেত্রে হয়, মায়োলোমা, প্রোস্টেট, ব্রেস্ট, লাং ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে হয়। মূলত ভার্টিব্রাল বডি যে ম্যাসটা তৈরি হয়, মেটাস্ট্যাটিক ম্যাস, সেটা পোস্টেরিয়র এক্সটেনশন হয়। তো অনেক সময় ইন্ট্রাথিকা বা ইন্ট্রা যে আমাদের স্পাইনাল কর্ডের যে মেমব্রেন, সেটার ভিতরে, বাইরে না, ভিতরে আপনার মেটাস্টাইজ হয়েও কিন্তু ইন্টারনাল গ্রোথ হয়ে এরকম সিমটম আসতে পারে। মোস্ট কমনলি যেটা এফেক্টেড হয় সেটা কিন্তু আপনার থোরাসিক রিজিয়ন। হ্যাঁ, ওকে। এরপরে তাহলে দেখেন এটা ক্লিনিক্যালি পেশেন্ট কি নিয়ে আসবে? শুধু শুধু ব্যাক পেন নিয়ে আসলে সেটা তো বোনি মেটাস্টাইজ হইলো, কিন্তু এ শুধু ব্যাক পেন নিয়ে আসে না। এরপর সেন্সরি অ্যাবনর্মালিটি হয়, মোটর অ্যাবনর্মালিটি হয়, এবং সচরাচর স্পাইনাল কর্ড লেভেলে, যেটা ইউজুয়ালি ডর্সাল রিজনে হয়, যেমন এখানে দেখেন যে ডর্সাল রিজন কম লেভেলে, এইটা যদি হয় পেশেন্টের কিন্তু আপনার স্ফিংটার ডিস্টারবেন্স নিয়ে আসে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এরপর একটা বক্স আছে, দেখেন এই যে 7.13 কম্পারিজন অফ ফিচার্স অফ নিউরোলজিক্যাল ডেফিসিট। স্পাইনাল কর্ড লেভেলে হইলে কোনটা আগে কোনটা পরে, রিফ্লেক্স কেমন হবে, কোনাস মেডুলারিস হইলে কি হবে, সেন্সরি লসটা কেমন হবে, ওয়াশরুমে যাওয়ার পর টিস্যু ইউজ করবে ঠিকই, কিন্তু বুঝতে পারবে না যে টিস্যু ইউজ করছে। হুম, স্যাডেল অ্যানাস্থেশিয়া, কর্ডা ইকুইনা সিনড্রোম, সেখানে কেমন হবে, এই পুরো বক্সটাকে আপনার ঝাঁঝরা করে ফেলতে হবে, একদম ঝাঁঝরাইটিস। হ্যাঁ, ঠিক আছে। এতে অনেক সময় ফিজিক্যাল এক্সামিনেশনে আপনাকে একটু মিসগাইড করতে পারে। স্পাইনাল কর্ড কম্প্রেশন হইলে আমি ভাবি যে তাহলে এটা তো মনে হয় আপার মোটর নিউরন লেশনই হওয়ার কথা, যেহেতু স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়েছে, যে লেভেলে হয়েছে তার ডিচে তো আপার মোটর নিউরন লেশনই হবে। বাট আর্লি স্টেজে কিন্তু অনেক সময় লোয়ার মোটরের মতো ফিচার আসবে, দ্যাট উইল বি ফ্লাসিড প্যারালিসিস, রিফ্লেক্স যার আপনি খুঁজে পাবেন না। তার মানে এটা কিন্তু একটা ডিট্রাক্টর, আমার স্পাইনাল কর্ড কম্প্রেশনের দিকে যাইতে আমাকে বাধা দিচ্ছে এই ক্লুটা, রাইট? এরপরে দেখেন এরকম একটা পেশেন্ট স্পাইনাল কর্ড কম্প্রেশন নিয়ে আসলো, আপনার প্রথম কাজ কি ভাই? কনফার্ম করতে হবে না তার আসলেই স্পাইনাল কর্ড কম্প্রেশন আছে। আমি যখন আগে পড়াতাম এই চ্যাপ্টারটা, তখন কিন্তু আমি বারবার একটা কথা বলতাম যে আপনি এমআরআই করবেন, এমআরআই রিকুইজিশন কি দিবেন? আমি একটা সিনিয়র দিয়ে বলতাম যে একটা একটা ব্যাক পেন নিয়ে আসছি, এমআরআই সাজেস্টিভ অফ বোন মেটাস্টাসিস বা স্পাইনাল কম্প্রেশন, আপনারা ইনভেস্টিগেশন কি দিবেন? কেউ বলতো এমআরআই ডর্সাল স্পাইন, কেউ বলতো এমআরআই ডর্সাল লাম্বার স্পাইন, হ্যাঁ, আবার কি বলতো উইথ স্ক্রিনিং অফ হোলস। আমি তখন মিসগাইড করে তো নিয়ে যেতাম আর কি, কিন্তু পরে বলতাম না রে ভাই, ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ এমআরআই অফ হোল স্পাইন, হোল স্পাইন। এবং 24তম এডিশনে দেখি ডেভিডসন ওয়েল বলছে যে আর্জেন্ট এমআরআই স্ক্যান অফ হোল স্পাইন, কারণ ইউ ডোন্ট নো যে শুধু একটা সাইডে মেটাস্টাইজ আছে। এমনিতেও আমরা এমআরআই যখন দিই, ডরসাল স্পাইন ধরেন এমআরআই দিলাম, এর সাথে স্ক্রিনিং অফ হোল স্পাইন দিই, এখানে আমার রিকুইজিশনটা শুরুতেই হোল স্পাইন। এইটা যেন আমাদের মাথায় থাকে। এরপর আপনি অ্যানালজেসিক দিলেন, ন্যালবান দিলেন, লাগলে ন্যালবান ছাড়া হয় না এদের, হাইড্রোস্টেরয়েড দিতে হবে আপনাকে, ডেক্সা চালাইতে হবে 16 মিলিগ্রাম করে ইন্ট্রাভেনাস। ওরাল খেতে পারলে ওরাল দেন, যে ওরাল খেতে পারে তাকে ইন্ট্রাভেনাস দেওয়ার দরকার নেই। দেন এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, তাই না? এবং আরো কিছু ব্যাপার স্যাপার এখানে বলছে, মোটামুটি এটা করলে হবে। সুপার ভেনিকুলার অবস্ট্রাকশন আমরা ছোট্টবেলা থেকে পড়তেছি, সেই যখন প্রথম কার্ড পড়লাম রেসপিরেটরি সিস্টেমের কার্ড, সেখানে দেখলাম যে অ্যাপিক্যাল লাং টিউমার বা প্যানপোস্ট টিউমার হয়, হর্নার সিনড্রোম হয়। এটা অনেক সময় ভিনা কিভাবে কম্প্রেস করে, ফলে এসবিসিও হয়। তো এখানে দেখেন এগুলোই বলা, যেগুলো দেখেন মোস্ট কমন কজ কি কি আছে: লাং ক্যান্সার, লিম্ফোমা, মেটাস্টাটিক টিউমার, সেন্ট্রাল ক্যাথেটার বা থ্রম্বোএম্বোলিজমও কিন্তু অনেক সময় এই টিউমার সেকেন্ডারি টু দ্য টিউমার হতে পারে। ক্লিনিক্যালি আপনার যদি মনে হয় এই এসবিসিও, কিভাবে মনে হবে দেখেন, 7.15 বক্স, এটাকে আপনি একটা দুইটা স্টার দেন, সিমটম কিছু তার থাকবে, কিছু ফিজিক্যাল ফাইন্ডিং থাকবে। আমার ক্লিনিক্যালি যদি মনে হয় যে ইয়াস ইটস আ কেস অফ এসবিসিও, তখন আমার কাজ হবে কি, আমাদের আপার চেস্ট, এখানে যে এনগর্জ ভেইন থাকে, সেই এনগর্জ ভেইনে কিন্তু আমার কোল্যাটারালস যেগুলো আসতেছে, এনগর্জ ভেইন, সেটা ফ্লো অফ ব্লাড, সেটা দেখে আমি ক্লিনিক্যালি ধারণা করব। আর যদি ইনভেস্টিগেশনের মাধ্যমে আমাকে প্রুফ করতে বলে, সেক্ষেত্রে দেখেন দাগানো আছে, কি করবেন?
আপনি সিটি স্ক্যান অফ থরেক্স, অনেক সময় এই ধরনের পেশেন্টের সেরেব্রাল ইডিমা হয়, আর্লি মর্নিং ভমিটিং, হেডেক হয়, ওদের ক্ষেত্রে সিটি হেডও আমার লাগবে। এখানে একটা ছবি দেখেন, কম্পিউটার টমোগ্রাফি করা হয়েছে এবং ওরা একটা এক্সটার্নাল কম্প্রেশন দেখাচ্ছে, এসবিসিওটাকে বাইরে থেকে একটা ম্যাস এসে আলু বানাই দিয়েছে, দেখছেন তাই না? এখানে যে সিনারিওটা দেওয়া সেটা হচ্ছে একটা স্মল সেল লাং ক্যান্সার এর একটা সিনারিও দিয়ে দিছে। অস্পির জন্য খুব সুন্দর ছবি, ডেভিডসনের ছবি থেকে তো অস্পি বা অস্কি যেটা বলি আমরা সেটা আসে। হ্যাঁ, পার্ট ওয়ান বলেন, এই সরি মিড টার্ম বলেন, পার্ট টু বলেন। নিউট্রিপেনিক ফিভার এই টপিকটা আমি ইউজুয়ালি আগে পড়াইতাম না, আমি বলতাম যে এটা আমারটা আসে না, হেমাটোলজিতে আপনারা আরো পড়েন। এখন তো মানে এটার আরো ইম্পর্টেন্ট টপিক বানায় ফেলছে, নতুন একটা বক্স দেওয়া হয়েছে, সো বক্সটা আমাদের পড়তে হবে। নিউট্রোপ্যানিক ফিভার হচ্ছে ইউজুয়ালি ম্যালিগনেন্সির যে পেশেন্ট গুলো হয়, এদের আপনি থেরাপি দিবেন, রেডিওথেরাপি, কেমোথেরাপি দিবেন, অথবা অনেক সময় বোন ম্যারো ইনফিল্ট্রেশন করানো বিভিন্ন ম্যালিগনেন্সি, ফলে আলটিমেটলি পেশেন্টের যে বেসলাইন নিউট্রোফিল থাকার কথা এর চেয়ে অনেক কমে যায়। এরকম একটা পেশেন্ট যার নিউট্রোফিল কাউন্ট হচ্ছে 0.5 × 10⁹ কম, ওই পেশেন্টটায় যদি 1 ঘন্টার বেশি, দেখেন মাত্র 1 ঘন্টার বেশি টেম্পারেচার বেশি থাকে, 38 ডিগ্রি থাকে বা তার বেশি থাকে, তখনই আমরা তাকে নিউট্রোপ্যানিক ফিভার ধরে নিই। এদেরকে এম্পিরিক্যাল থেরাপি শুরু করতে হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে। এখানে একটা লাইন দাগানো আছে অলরেডি, আমি জানি আপনারা দাগায় ফেলছেন এই লাইনটা। তো এখানে দেখেন একটা স্কোরিং আছে, MASCC, মাল্টি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সাপোর্টিভ কেয়ার ইন ক্যান্সার। এখানে কিছু ফিচার দেওয়া, এটা দিয়ে ঘুরে প্রশ্ন হইতে পারে যে সিভিয়ারিটি ইয়ে করবে হাইপোটেনশন, নো হাইপোটেনশনকে 5 পয়েন্ট দিছে, হাইপোটেনশন থাকা তাহলে এটা সিভিয়ারিটি, সিওপিডি থাকা একটা সিভিয়ারিটি, পেশেন্ট ডিহাইড্রেট থাকা একটা সিভিয়ারিটি, এরকম ঘুরে প্রশ্ন আসতে কিন্তু পারে। তাহলে হাইপোটেনশন তো আপনি দেখলে, আচ্ছা এই যে বলতেছিলাম যে হাইপোটেনশন হচ্ছে একটা অ্যাডভান্স প্রগনোস্টিক ফিচার, এবং এই ধরনের পেশেন্টের কিন্তু সিস্টেমিক সার্কুলেটরি শাটডাউন এবং অর্গান ফেলিয়ার হতে পারে। ইনভেস্টিগেশনের কথা আসেন, ব্লাড কালচার আমরা করবো, এরপরে দেখেন ইউরিক কালচার, চেস্ট এক্স রে, লাগলে আমরা সোয়াব নিলাম, থ্রোট সোয়াব, সিবি লাইন সোয়াব। ইউজুয়ালি দেখা যায় সিবি লাইন থাকা অবস্থায় পেশেন্টের এরকম অবস্থা হলে ওই সাইট এক্সামিনেশন ইন্সপেকশন করে পরে ওখান থেকে সোয়াব নেয়। আপনি এম্পেরিক্যাল থেরাপি শুরু করে দিচ্ছেন এবং অনেক সময় নিউট্রোফিল যে কমে যাচ্ছে, এইটার যে রিকভারি, এটাকে হ্যাসেন বা যেটাকে আমরা বলতে পারি দ্রুতকরণ, সেটা করার জন্য কিন্তু আমরা গ্র্যানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, GCSF, আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, হাইপারক্যালসিমিয়া অফ ম্যালিগনেন্সি। এইটা হচ্ছে কিন্তু পরীক্ষায় এর আগে প্রশ্ন আসছে এখান থেকে। আমরা বলি যে ক্যান্সার পেশেন্টের মোস্ট কমন মেটাবলিক ডিসঅর্ডারই হচ্ছে মূলত হাইপার ক্যালসিমিয়া, এবং এটার দেখেন যে ইনসিডেন্সটা কিন্তু হাইয়েস্ট ইন মাইলোমা অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। ইনসিডেন্সটা কিরকম? হাইয়েস্ট ইন মাইলোমা এবং ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, তবে নন স্মল সেলের ক্ষেত্রে এর যে আহ, ঝুঁকি এটা ইন্টারমিডিয়েট, আর কিন্তু এগুলোর ক্ষেত্রে তেমন একটা পাওয়া যায় না, কোলন, প্রোস্টেট, স্মল সেল লাং। কেন হচ্ছে? মোস্ট কমনলি প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন। আপনার মনে হবে না এটা মোস্ট কমনলি একটোপিক প্যারাথাইরয়েড, সেটাও হয় কিন্তু খুবই অল্প, খুবই অল্প, মূলত PTH আর পি এটার কারণেই হয়। এরপরে চলে আসেন ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারে সচরাচর কনস্টিপেশন, পলিউরিয়া, পলিরেপসিয়া, ড্রাউজিনেস এগুলা দেয়, অনেক সময় কনস্টিপেশন দেয় না, ড্রাউজিনেসই দেয় আর কি। হুম। সেই ক্ষেত্রে আপনার ব্লাডের লেভেলটা বলে দিবে, আদারওয়াইজ বোঝাতে মুশকিল। ড্রাউজি তো অনেক কারণ হইতে পারে, শুধু ক্যালসিয়াম বাড়লেই যে ড্রাউজি হবে ব্যাপারটা তেমন না, তাই না? ইনভেস্টিগেশনের জন্য সব সময় একটা কথা মনে রাখবেন আজকে থেকে সারা জীবন, ক্যালসিয়াম আপনি যদি লেভেল দেখতে চান আপনাকে দুইটা ইনভেস্টিগেশন করতে হবে, একটা সিরাম ক্যালসিয়াম, একটা সিরাম অ্যালবুমিন। ক্যালসিয়াম অ্যালবুমিনের সাথে বাইন্ড অবস্থায় থাকে, টোটাল অনেক সময় একটা ঘাটতি হয়েছে ঠিকই, কিন্তু টোটাল করলে আমরা বুঝতে পারি না, অ্যালবুমিন কমে গেলে আলটিমেটলি ফ্রি ক্যালসিয়ামের লেভেলের তারতম্য হয়, এই জন্য অ্যাডজাস্ট করতে হয় আমার। সো এই দুইটা আপনাকে অবশ্যই করতে হবে। এবং দেখেন হাইপো অ্যালবুমিনিয়াম এদের ক্ষেত্রে কমন হয় এবং টোটাল ক্যালসিয়াম ভ্যালুটা আন্ডারস্টিমেট করে, সরি, লেভেল অফ আয়নাইজড ক্যালসিয়াম। তো এখন এখানে আমরা কি করব, এটা পরীক্ষায় আসছিল FCPS এ। একটা পেশেন্ট লাং ম্যালিগনেন্সি, হাইপার ক্যালসিয়ামের সাজেস্টেড, আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হবে? আপনি তাকে যে জিনিস রোগীরা চেয়ে চেয়ে পাগল হয়ে যায়, স্যার আমার রোগীর একটা স্যালাইন দিলেন না, রোগীর শরীরে তো বল নাই,
তো আপনি ওই জিনিসটাই তাকে দিয়ে দিবেন ইন্ট্রাভেনাস 0.9%, সরি আপনি তাকে একটা নর্মাল স্যালাইন ঝুলিয়ে দিবেন। কারণ হলো এই যে হাইপারক্যালসেমিয়া তো এটা ডাইলিউশন ইফেক্ট করে আর কি, এটা রেনাল ফাংশন ইমপ্রুভ করে এবং অনেক সময় দেখা যায় আপনার ইউরিনারি এক্সক্রিশন করে ফেলে ক্যালসিয়ামকে। এরপরে আমাদের যেহেতু ক্যালসিয়াম বেশি, সাধারণত বিসফসফোনেট জাতীয় ওষুধ, যেমন এখানে দেখেন জলিন্ড্রনিক অ্যাসিড আপনি দিতে পারেন, অথবা প্যামিড্রোনেট, এটাও কিন্তু আপনি দিতে পারেন। আর যদি একেবারে মানে মোটামুটি জরানজনিক অ্যাসিড দিয়ে কোনো লাভ হচ্ছে না, রিফ্র্যাক্টরি অবস্থা ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আমাদের হাতে রাখা রিজার্ভ ড্রাগ হচ্ছে ড্যানিউসুম্যাব। এটা আমরা যে আমাদের যে পেনফিল সিরিঞ্জ আমরা যখন ক্ল্যাক্সেন দেই সাবকিউটেনিয়াসলি, সেরকম দিয়ে আমরা পেশেন্টকে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করব। তবে মনে রাখবেন, আপনার প্রথম চিকিৎসা এবং মূল চিকিৎসা হচ্ছে পেশেন্টকে আপনি অবশ্যই কি করবেন, আপনি অবশ্যই পেশেন্টকে স্যালাইন দিবেন। এবং হাইপার ক্যালসিমিয়া থাকা মানে কিন্তু আপনার পেশেন্টের অবস্থাটা ভালো না। হাইপার ক্যালসিমিয়া আপনি পাইছেন, তার মানে পেশেন্টের আসলে কি হচ্ছে, আসলে ম্যালিগন্যান্সিটা প্রোগ্রেস করে যাচ্ছে। হ্যাঁ, ইমিউন রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট, এই ডিসকাশনটা নতুন, এই ডিসকাশনটা আগে ছিল না। বিশেষ করে কিছু ইমিউনোথেরাপি আমরা চালু করছি ম্যালিগন্যান্সির ক্ষেত্রে। তো ওই ইমিউনোথেরাপি, চেকপয়েন্ট ইনহিবিটর থেরাপি যেমন একটা, এগুলোর কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু অ্যাডভার্স ইফেক্ট আপনার ডেভেলপ করতেছে। হুম, বিভিন্ন সিস্টেম ওসব ইনফ্লামেশন ডেভেলপ করে এবং সেই রিলেটেড ফিচার ডেভেলপ করে। হুম, এরপরে আমরা ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট, এখান থেকে আসলে খুব স্পেসিফিক কিছু নাই, ফোকাস হচ্ছে ইমিউন রেসপন্সটাকে আপনি ড্যাম্পেনিং করবেন। ড্যাম্পেনিং মানে হইলো কমায় দিবেন আর কি। এই জন্য আপনাকে উচ্চমার্গীয় মানে উচ্চমাত্রা স্টেরয়েড দিতে হবে। এর পরের যে টপিকটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার চোখের সামনে জল জল করতেছে, এটা আসলে জাজল্যমান টপিক। এফসিপিএস পার্ট 1-এ আপনার আহ এই টপিক পড়ে যেতেই হবে। টিএলএস আসলে খুব সহজ জিনিস। টিএলএস মানে ম্যালিগন্যান্সি ছিল, লাইক হয়তোবা একটা বাল্কি কেমোসেন্সিটিভ ডিজিজ, দাগা দাগাতে থাকেন আমার কথা শুনতে শুনতে, লাইক লিম্ফোমা, লিউকেমিয়া, জার্ম সেল টিউমার। আপনি থেরাপি দিছেন, হঠাৎ করে এই টিউমার সেলগুলো ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন হয়ে আমরা ক্লাসে পড়ছি ক্যালসিয়াম কমে, বাকি সব বাড়ে। তো এটা ফলে আলটিমেটলি পেশেন্ট আলটিমেটলি একিআই ডেভেলপ করে, কেউ অ্যারিথমিয়া ডেভেলপ করে। হ্যাঁ, ইউরিক অ্যাসিড, অনেক সময় অ্যানুরিয়ার একটা কারণ হয় হচ্ছে টিউবুলার ব্লকেজ হয়ে যায় ইউরেট ক্রিস্টাল দ্বারা, ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল দ্বারা। তো এই ধরনের পেশেন্টের আর্লিয়েস্ট যে চেঞ্জটা হয় সিরাম পটাশিয়াম, এটা অ্যারিথমিয়া প্রোন, তাই না? তো ওইটার জন্য আমি কিন্তু ইনিশিয়াল ইনভেস্টিগেশন হিসেবে যদি মনে করি টিএলএস হচ্ছে কিনা, তাহলে কিন্তু ইসিজি আমার একটা ইনিশিয়াল ইনভেস্টিগেশন হতে পারে, যদিও সরাসরি এটা বইতে বলা নেই। টিএলএস এর চিকিৎসা নিয়েও ঝামেলা করছে, পুরো প্যারার মধ্যে দিয়ে আলটিমেটলি চিকিৎসাটা দিচ্ছে। এর প্রথম চিকিৎসাটাও কিন্তু এই যে অ্যাডিকুয়েট হাইড্রেশন। আমার হাইপার ক্যালসিয়ামিয়াতে যেমন শুরুতে আমি পেশেন্টের বহু কাঙ্ক্ষিত স্যালাইন ঝুলাই দিছি, টিএলএস এর ক্ষেত্রেও কিন্তু আমি সেই পেশেন্টের আকাঙ্ক্ষা পূরণ করে আমি একটা স্যালাইন ঝুলাই দিব। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কিছুটা ইমপ্রুভ করবে, এর সাথে সাথে সার্কুলেটরি ভলিউম বাড়বে, ফলে জিএফআর বেড়ে ইউরিন দিয়ে বের হওয়ার একটা প্ল্যান, একে একটা ইমপ্রুভমেন্টের দিকে যাওয়ার কিন্তু একটা ব্যাপার আছে। আপনি যদি মনে করেন যে না আমার এই পেশেন্টটার হতে পারে, প্রিডিক্ট করতেছেন যে না এটা তো আমি বাল্কি ডিজিজ, ট্রিটমেন্ট দিচ্ছি, আর তো একটা টিএলএস এর সম্ভাবনা আছে, আপনি যদি অ্যালোপুরিনল দিয়ে দেন, জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটর মনে হয়, আমার এক্স্যাক্টলি পুরোটা খেয়াল নাই, আপনি কি অ্যালোপুরিন দিয়ে দিচ্ছেন না কেন? এটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস হিসেবে দিতে পারবেন। আর আমার রিজার্ভ ড্রাগ একটা হাতে আছে, সেটা হচ্ছে রাসবেরি কেস। এই আমি ড্রাগটা হচ্ছে যদি অ্যালোপুরিন দিয়ে কোনো কাজ না হয়, তখন কিন্তু আমি রাসবেরি কেসের দিকে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা। এরপরে একটা বিষয় দেখেন, আদার অ্যাকিউট প্রেজেন্টেশন, মানে অনকোলজি চ্যাপ্টারটা আগে একটু হ্যাফেজার্ড ছিল, বাট কিছু ডিসকাশন সহজ ছিল, এটাকে এখন আরেকটু অর্গানাইজ করে নিয়ে আসছে আর কি। পড়াটা একটু কমছে, তথ্য ডেফিনেটলি কমছে, আবার অন্যদিকে তথ্য বাড়ায় দিছে আর কি। যেমন ভেনাস থ্রম্বোলিজম আমরা জানি যে দেখেন সেকেন্ড লিডিং কজ অফ ডেথ অ্যামাং পেশেন্টস উইথ ক্যান্সার। ক্যান্সারের পেশেন্টের সেকেন্ড লিডিং কজ অফ ডেথ কিন্তু ভিনাস থ্রম্বো এম্বলিজম, এবং এটা ডিপ ভেন থ্রম্বোসিস রিপ্রেজেন্ট করতে পারে, অ্যাকিউট ব্রেথলেসনেস হয়ে পলমোনারি এম্বলিজম হিসেবে প্রেজেন্ট করতে পারে। এবং ক্যান্সার ইটসেলফ ইজ এ প্রোথ্রম্বোটিক কন্ডিশন। আমরা যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিয়ে রেডিওথেরাপি দিই, those itself can provoke
প্রোকোয়াগুলোপ্যাথিস আর প্রোকোয়াগুলেন্ট কন্ডিশনস। একটোপিক হরমোন প্রোডাকশন, এটা তো খুবই ইম্পর্টেন্ট টপিক। এই বক্সটা একেবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ টিএমসি করে ফেলতে হবে এই পুরো বক্সটা, এবং এই বক্স থেকে অজস্র প্রশ্ন করা সম্ভব। আম, পরীক্ষায় আপনারা যখন আমাদের জেনেসিস পরীক্ষা দিবেন আপনারাও প্রশ্ন পাবেন। বিশেষ করে অনকোলজি চ্যাপ্টার, ওখানে তো অনেক প্রশ্ন হবে, তাই না? তো এখন দেখেন এই বক্সেই বললেই হবে নিউরোলজিক্যাল প্যারানিউরোপ্যাথিক সিনড্রোম। এই ডিসকাশনটা ডেভিডসন 23-এ পয়েন্ট করে বেশ কয়েকটা ছিল, এখন একটা প্যারার মধ্যে নিয়ে আসছে। এই প্যারাটা আপনাকে একটু মন দিয়ে রিডিং দিতে হবে, একটু মনে। বিশেষ করে আপনি দেখবেন যে এনসেফালাইটিস, একটা ম্যালিগন্যান্সি পেশেন্ট যদি এনসেফালাইটিসের মতো ফিচার নিয়ে আসে, হ্যাঁ, তখন এবং এর কাফ হিমোপ্টাইসিস এগুলো থাকলে, তখন কিন্তু আপনার ওই স্মল সেল লাং কার্সিনোমা একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়াল হিসেবে আপনার চিন্তা আপনার করতে হবে। কিউটিনিয়াস ম্যানিফেস্টেশনটা আমরা আগে ওই যে বক্স পড়ছিলাম না, প্যারানিউপ্লাস্টিক ফিচারের বক্সটা ওইখানে আছে, আমরা জানি, দাগায় ফেলছি। এরপরে চলে আসেন মেটাস্টেসিস, খুবই ইম্পর্টেন্ট। রিসেন্ট 2022-এর জুলাই সালে একটা প্রশ্ন আসছিল যে ব্রেইন মেটাস্টেসিস মোস্টলি কোন ম্যালিগন্যান্সি থেকে হয়। দেখেন লাং ক্যান্সার, আগের এডিশনে একটা বক্স ছিল যে বক্সে পার্সেন্টেজ অনুযায়ী ছিল, লাইক লাং ক্যান্সার 48%, ব্রেস্ট ক্যান্সার অমুক পার্সেন্ট, মায়ালামা অতমুক পার্সেন্ট। এই বক্সটাকে উঠে দেওয়া হয়েছে। সো আনন্দের বিষয়, বাট প্রশ্ন চলে আসছে, সুতরাং এই লাইনগুলো আমার পরে পড়তে হবে। প্রশ্ন আগে আসছিল, এই প্রশ্নটা আগে আসছিল মোস্টলি। এটা কিন্তু ডুরা ম্যাটার পায়া ম্যাটারে যায় না, মোস্টলি এই মেটাস্টাইজটা প্যারেনকাইমাতে যায়। সাধারণত পেরিলেশনাল ইডিমা থাকে, এই জন্য আমাদের এখানে স্টেরয়েডের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। লাং মেটাস্টাসিস মোস্টলি যায় হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার থেকে। এছাড়া রিনাল ক্যান্সার, সার্কোম এগুলো তো আছে। লিভার মেটাস্টাসিস দেখেন কোলোরেক্টাল ক্যান্সার, অকুলার মেলানোমা। লিভার মেটাস্টাসিসের ভিতরে কোলোরেক্টাল ক্যান্সার, অকুলার মেলানোমা, নিউরোএন্ডোক্রাইন টিউমার, এগুলো থেকেও লিভার মেটাস্টাসিস পাওয়া যায়। আমরা একটা যেমন কোলন ক্যান্সার না, এটা আমরাই পাইছিলাম। আমি ইন্টার্নি করাকালে একজন ফিমেল পেশেন্ট পাই, যিনি জন্ডিস নিয়ে আসছে আর কি, এবং অ্যাবডোমিনাল পেইন। পরবর্তীতে আমরা যখন তার সিটি অ্যাবডোমিন করি, দেখলাম পুরো লিভার জুড়ে মাল্টিপল মেটাস্টাসিস। আচ্ছা, তার একটা হিস্ট্রি ছিল কোলন ক্যান্সারের। কোলন ক্যান্সারের হিস্ট্রি ছিল তার হচ্ছে কোলেক্টমি করা ছিল, করার পর কেমন এক সাইকেল নিছে, আর নিতে পারে নাই, আর্থিক সঙ্গতি ছিল না। আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের, এরকম অবস্থা যাতে আমরা না পড়ি। তো আর্থিক সঙ্গতি ছিল না, আলটিমেটলি রিকার করছে। এখন আমাদের মানে ধান্দা, মানে দ্বন্দ্ব বা আমাদের কনফিউশন ছিল, এটা কি লিভারের প্রাইমারি না সেকেন্ডারি টু কোলন। এটা নিয়ে পরে ওয়ার্কআউট চলতেছিল আর কি। এনে নতুন দুইটা ছবি অ্যাড করছে, দেখেন এখানে এই ছোট 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 মেটাস্টাসিস হয়ে পুরো লাং ভর্তি হয়ে গেছে না। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পুরো লাং জুড়ে অনেকগুলো কটন বল, ক্যানন বল ইত্যাদি ফুটবল যা আছে সব বল চলে আসছে। মোস্ট কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কি হয়? লিভার মেটাস্টাইসিসের রাইট আপার অ্যাবডোমিনাল পেইন হয়, গ্লিসন্স ক্যাপসুলে স্ট্রেচ হয়, পেশেন্টের জন্ডিস থাকে, এবং পেশেন্টের হেপাটাইটিক, কোলেস্ট্যাটিক বিভিন্ন রকমের হিমোটোলজিক্যাল প্রোফাইল আমরা পাই। বোন মেটাস্টাইসিস আমরা বলেছি যে লাং লিভারের পরে তৃতীয় পজিশনে রয়েছেন মিস্টার বোন। তো এটা সাধারণত মায়ালোমা এবং ব্রেস্ট অফ প্রোস্টেট ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোন মেটাস্টাইসিস বেশি হচ্ছে। ক্লিনিক্যালি পেশেন্ট কি নিয়ে আসতেছে দেখেন, পেইন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, স্পাইনাল কর্ড কম্প্রেশন অ্যান্ড হাইপারক্যালসিমিয়া। ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় মোস্ট প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কিন্তু হয়ে থাকে। এখানে কিছু আলাপ আছে, আলাপের মূল কথা, মোদ্দা কথা, আপনি দাগায় ফেরার মোদ্দা কথা আমি ক্লাসে বলেছি। ইনিশিয়াল ইনভেস্টিগেশন হবে অবশ্যই প্লেন এক্সরে। তারপরে আপনি আইসোটোপ বোন কেন হচ্ছে মোস্ট সেন্সিটিভ, আরো করতে পারেন হচ্ছে এমআরআই অফ বোন। ম্যালিগন্যান্ট প্রলিফারেশন কমন কোন ক্ষেত্রে দেখেন, লাং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, তাই না? এবং কারো যদি ম্যালিগন্যান্ট প্রলিফারেশন থাকে, যেমন আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, মেল পেশেন্ট, চাচা আসছিলেন ব্রেথলেসনেস নিয়ে, ডান কাতে শুইতে পারেন না। বেসিক্যালি তার ম্যাসিভ প্রলিফারেশন ছিল, তেমন খুব একটা সিমটম ছিল না। আমরা যখন ট্যাপ করি পুরো হেমোরেজিক ফ্লুইড আসে, এন্ড দ্যাট আলটিমেটলি কালমিনেটেড ইনটু অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য লাং। সো এরকম পাইলে এটা কিন্তু ইনকিউরেবল ডিজিজ। হ্যাঁ, সো এখানে প্লুরাল অ্যাসপিরেট, যে বললাম অভিজ্ঞতা, প্লুরাল অ্যাসপিরেট হচ্ছে কি ইনভেস্টিগেশন, আমরা এখানে এক্সুডেটিভ পিকচার কিন্তু পেতে পারি। আগের বইতে ট্রিটমেন্ট বা থেরাপির ক্ষেত্রে, থেরাপিটা করে গোছানো ছিল খুব একটা না, একটা ছবি ছিল যে লাইক সাইটোটক্সিক, লাইক কেমোথেরাপির ক্ষেত্রে অ্যাকিউট বা লেট অ্যাডভার্স ইফেক্ট কি, রেডিওথেরাপির ক্ষেত্রে অ্যাকিউট বা লেট অ্যাডভার্স ইফেক্ট কি। এখন ওই বক্সটা উঠাই দিছে, ভিতরে ডিসকাশন চলে আসছে। দেখেন থেরাপিউটিক্স ইন অনকোলজির ভিতরে কিউরেটিভ, অ্যাডজুভেন্ট, নিউ অ্যাডজুভেন্ট, প্যালিয়েটিভ, এটার অর্থ কি এগুলো একটু বুঝে রাখতে হবে। মাল্টিপল চয়েস আসতে পারে, এটা একটু
আমাদের বুঝে রাখতে হবে। এরপর আমরা জানি মেইন ট্রিটমেন্ট অফ ম্যালিগনেন্সি ইজ ট্রাই টু এক্সাইজ দ্যাট থিং আউট অফ মাই বডি, আমার বডি থেকে ওটা কেটে বের করে দিব। হ্যাঁ, এটা এখানে বলা। এখন দেখেন এখানে এই যে রেডিও থেরাপির একটা কথা আসছে, আয়োনাইজিং রেডিয়েশন সাধারণত ডিরেক্টলি ডিএনএ ড্যামেজ করে অথবা ফ্রি রেডিকেল দিয়ে ডিএনএ ড্যামেজ করে। তো রেডিও থেরাপি, ব্রাকি থেরাপি, টেলিথেরাপি বিভিন্ন আছে, এটা একটু হালকা রিডিং দিয়ে। তো ব্রাকি থেরাপিটা কমনলি আমরা ব্যবহার করব পেলভিক ম্যালিগনেন্সি গুলাতে, লাইক প্রোস্টেট, ইউটেরাস সার্ভিস, এগুলো যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্রাকি থেরাপি দিতে পারি। তার নিচে দেখেন কিছু টিউমার আছে খুব রেডিও সেন্সিটিভ, কিছু নর্মাল সেল আছে যেগুলো খুব রেডিও সেন্সিটিভ, যেমন জার্মস টিউমার, লিম্ফোমা, এগুলো হচ্ছে এক্সট্রিমলি রেডিও সেন্সিটিভ। কিন্তু সিএনএস, স্মল বল লাং, এগুলো আমাদের নর্মাল টিস্যু, এগুলোও কিন্তু মোস্ট সেন্সিটিভ টু রেডিওলজিক্যাল ড্যামেজ। ফলে যেটা হবে আলটিমেটলি রেডিওলজিক্যাল যে আপনার আয়নাইজিং রেডিয়েশনের প্রতি এক্সপোজড হইলে টিউমার টিস্যু যেমন ড্যামেজ হবে, আমার এই টিস্যু গুলোও কিন্তু খুব ড্যামেজ হয়ে যাবে। লেট ইফেক্টস অফ রেডিওথেরাপির ভিতরে একটা কথা আছে, যেমন ব্রেকিয়াল নার্ভ ড্যামেজ অ্যান্ড সাবকিউটেনিয়াস ফাইব্রোসিস। এখন দেখেন সিস্টেমিক অ্যান্টি ক্যান্সার থেরাপি, হোয়াট ইজ দ্য বেসিস অফ ক্যান্সার থেরাপি ডিয়ার ডক্টরস? সেল সাইকেলে আমরা জানি, সেল সাইকেল কি, একটা সেল নির্দিষ্ট সাইকেল পর পর ডিভাইড করে এবং একটা কন্ট্রোল ওয়েতে থাকে। বেসিস অফ ক্যান্সার হচ্ছে কন্ট্রোল নষ্ট হয়ে যাওয়া। সো দ্য বেসিস অফ অ্যান্টি ক্যান্সার থেরাপি ইজ ডিস্ট্রাকশন অফ দ্যাট দোজ সেলস যেগুলোর ডিভিশন রেট অনেক বেশি, ডিভিশন রেট অনেক বেশি, বিকজ ইটস ফিচার ম্যালিগনেন্সি। ঝামেলা হইলেও ডিভিশন রেট বেশি আমাদের নর্মাল সেলও কিছু আছে, আমাদের স্কিনের সেল, আমাদের গাটের সেল, আমাদের বোন মেরোর সেল, এগুলো খুব টার্নওভার হয়। ফলে আমরা যখন ওই যে ওইটারে মারতে গেছি, বেশি ডিভাইড করে দেখে ক্যান্সারে মারতে গেছি, ওই মায়ের ঠেলায় এইসব জায়গায় আলটিমেটলি ড্যামেজ হয়ে যাচ্ছে। এখানে একটা ছবি দিছে, ছবিটা হইলো একেবারে বেসিক ফান্ডামেন্টাল ব্লকস থেকে ডিএনএ এবং সেল, এই পুরো ওয়েতে কোন জায়গায় কোন অ্যান্টি ক্যান্সার ড্রাগ কাজ করে। যেমন দেখেন একদম প্রিকারসর থেকে আপনার পিউরিন, পাইরিমিডিন বেস তৈরি হবে, এই জিনিসটাকে বাধা দিবে অ্যান্টিফলেটস। দেখেন এখানে আমাদের যে খুব কমন একটা অ্যান্টিফলেট হচ্ছে এমটিএক্স বা মিথোট্রেক্সেট, এটা ডাইহাইড্রোফলোসিস ইনহিবিট করে, যার কারণে আলটিমেটলি ওই বেসটাই তৈরি হতে দেয় না। তাহলে ডিএনএ সিনথেসিস হবে না, সেল ডিভিশনও হবে না। কি ইন্টারেস্টিং বুদ্ধি, তাই না? আচ্ছা, ধরেন আপনার ম্যালিগনেন্সিটা ওই টাইপের না, তো সেখান থেকে আলটিমেটলি রাইবো নিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড গুলো তৈরি হয়ে গেল। তাহলে নিউক্লিওটাইড গুলো অর্গানাইজ হয়ে আলটিমেটলি তো ডিএনএ তৈরি হবে, আর ডিএনএ সাহেব থেকে বার্তা নিয়ে আরএনএ তৈরি হবে, আরএনএ ভদ্রলোক থেকে বার্তা নিয়ে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিন স্ট্রাকচার হইতে পারে, ফাংশনের হইতে পারে। তাই এই যে চিন্তা করেন ডিএনএ যে বিল্ডিং ব্লক, সেখান থেকে ডিএনএ তৈরি হইতে বাধা কারা দেয়? দেখেন এই যে ফ্লুরোপাইরিমিডিনস, পাইরিমিডিনস, নিউক্লিওসাইড অ্যানালগ, এগুলো আমরা এইচআইভি তে যখন আমরা হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপি দিই, তখন কিন্তু নিউক্লিওসাইড এর অ্যানালগ আমরা ইউজ করি। নন নিউক্লিওসাইড অ্যানালগ রিভার্স ইনহিবিটর, নিউক্লিওসাইড ইনহিবিটর, নন নিউক্লিওসাইড রিভার্স ইনহিবিটর, এগুলো আমরা ব্যবহার করি। এরপরে দেখেন এই যে ডিএনএ তৈরি হইলো, এই ডিএনএটাকে ডিরেক্ট ড্যামেজ করে কে? ডিএনএ গিয়ে মার দেয় কে সে? দেখেন অ্যান্থ্রাসাইক্লিন, ব্লিওমাইসিন, অ্যাক্টিনোমাইসিন ডি, নাইট্রোজেন মাস্টার্ডস, এই যে পাকলিটাক্সেল আছে না, কিছু অদ্ভুত অদ্ভুত নাম, ও সরি সাইক্লোহসমাইড, হ্যাঁ। আচ্ছা, এক্সকিউজ মি, সরি, হাঁচি আসতে নিয়েছিল, মানে এর ভিতরে খুব ক্রিঞ্জ, মানে হাঁচি আস্তে আস্তে এই পর্যন্ত আসতেছে, তারপর চলে যাচ্ছে। মনে হচ্ছে কি চলে গেল। এনিওয়ে, প্লাটিনাম এজেন্টস, এগুলো সব ডিএনএ গিয়ে মার দেয়। হ্যাঁ, তাহলে ওই ক্যান্সার সেলে ডিএনএ মাইন খেয়ে গেলে সে তো ডিভিশন করবে না, তাই না? এরপর ডিএনএ থেকে আরএনএ হওয়াকে ইনহিবিট করবে টপো আইসোমারেজ 1 and 2 ইনহিবিটরস। আরএনএ তৈরি হয়ে গেছে, এখন আমাদের কিছু করার নাই আরএনএ থেকে প্রোটিন তৈরি হইলো, সেই প্রোটিন থেকে মাইক্রোটিউবিউল যাতে না হয়, তাহলে মাইটোটিক ইনহিবিটর, মাইক্রোটিউবিউল অ্যাগ্রিগেটর, এই সব কিছুর নাম, এক্সাম্পল, মেকানিজম অফ অ্যাকশন আছে। এই পুরো বক্সটা আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। এই পুরো আমরা যেটা আশা করতেছি, আশঙ্কা বলি, আশা না বলি, তথ্য অনেক বেশি। এটা থেকে নেক্সট জানুয়ারি 23-এ না হইলেও জুলাই 23-এ মানে একটা প্রশ্ন আসতেছে এই বক্স থেকে, নতুন বক্স তো। এই যে বললাম না, অনকোলজি চ্যাপ্টারটা এমআরসিপি ফ্রেন্ডলি হয়েছে, এমআরসিপি তে এগুলো সব আসে, কোন ড্রাগের মেকানিজম কি সব আসে। আমরা ইনফেকশাস পড়বো, ইনফেকশাসে অ্যান্টিবায়োটিকের মেকানিজম নিয়ে ডিসকাশন আছে, এটা এমআরসিপি তে আসে।
আমাদের অতটা আসে না, এমআরসিপিতে আসে, ফ্রিকোয়েন্টলি আসে। আচ্ছা, এরপরে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, দেখেন ফিগার 7.11। এই ছবিটা মূলত রবিনসের। রবিনসে 10 হলমার্কস অফ ক্যান্সার, এটা সুন্দর একটা ছবি দিয়ে বুঝাইছে। ডেভিডসনে যে কাজটা করছে, কোন হলমার্কে কোন অ্যান্টি ক্যান্সার ড্রাগটা কাজ করে, লাইক সাস্টেনিং প্রলিফারেটিভ সিগন্যালিং, সেখানে কোন অ্যান্টি ক্যান্সার ড্রাগটা কাজ করে, সেটা দিয়ে একটা বক্স। সুতরাং এইটাও প্রশ্ন আসার জন্য খুবই চমৎকার জায়গা। অল্প জায়গার ভিতরে অনেক ইনফো, প্রশ্ন আসার জন্য মোটামুটি সে মানে রেডি হয়ে বসে আছে। রেডিমেড ফুড না, জাঙ্ক ফুডের মতো। আপনার বানাইতে হবে না কষ্ট করে, অর্ডার দিবেন আর খাবেন। হরমোন থেরাপির কিছু কথা বলো, মূলত প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আপনার কিছু নাম আছে, হালকা একটু রিডিং দিবেন এটা। আর টার্গেটেড থেরাপি নিয়ে কিছু আলোচনা আসছে। এই টার্গেটেড থেরাপি এটাও একটু পড়বো। ইউজুয়ালি এখানে এই যে এমএবি, যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি, রিটুক্সিম্যাবের নাম শুনছেন না? হ্যাঁ, অসেলটেজুম্যাব, তারপরে আরো কি মামামুম্যাব, কানামুম্যাব, কি আরো মুম্যাব আছে ইত্যাদি, এগুলো মনোক্লোনাল অ্যান্টিবডি। আর কিছু হচ্ছে স্মল মলিকিউল ইনহিবিটর, ইমাটিনিব। ইমাটিনিব আমাদের খুবই পরিচিত একটি ড্রাগ। মূলত সিএমএল এর পেশেন্টকে কিন্তু আমরা ইমাটিনিব দেই। তো এই ফ্যামিলি গুলো সম্পর্কে আপনাদের একটু পড়ে রাখবেন, হ্যাঁ, এটা একটু পড়ে রাখবেন, এই পুরো প্যারাটাই একটু চেষ্টা করবেন পড়ে রাখতে। দাগায় ফেললাম, হ্যাঁ, এটা একটু পড়বেন। ইমিউনোথেরাপি, ইমিউনোথেরাপির ক্ষেত্রে সাধারণত কি কি বলতেছে দেখেন, এই যে সাইটোকাইন বাধা দেওয়ার জন্য সাধারণত মেলানোমা, রেনাল সেল কার্সিনোমা, এগুলোর ক্ষেত্রে ইমিউনোথেরাপি তার একটা ভূমিকা খুঁজে পাচ্ছে। হ্যাঁ, ইমিউন চেক পয়েন্ট কি রেগুলেটর যেহেতু হিসেবে আছে, তাহলে চেক পয়েন্ট ইনহিবিটর যেগুলা, সেগুলো কিন্তু আমরা দিতে পারি। বর্তমানে এই কিছু একটু ব্যাখ্যা দিচ্ছে ছবি সহ, এগুলো অতটা ইম্পর্টেন্ট, আপনি চাইলে দেখতে পারেন। আহ এরপরে অ্যাডাপটিভ সেল থেরাপি, ইমিউনোথেরাপি, ইত্যাদি নানা থেরাপির নাম দেওয়া আছে। আহ কিছু এক্সাম্পল খুঁজে পড়বো আমরা, যেমন এখানে মেটাস্ট্যাটিক মেলানোমা, এর ক্ষেত্রে ইমিউনোথেরাপি দিতে পারি না। এগুলো একটু ইভালুয়েশন অফ ট্রিটমেন্ট। ইভালুয়েশন অফ ট্রিটমেন্টের জন্য আমরা এক এক সময় এক এক টুল কাজে লাগে। মোস্টলি আমরা টিউমার মার্কারটাকে আমরা একটু কাজে লাগে। টিউমার মার্কার কিন্তু আমাদের প্রোগ্রেস মনিটরিং করার জন্য কিন্তু একটা ভালো অপশন। হ্যাঁ, লেট টক্সিসিটি অফ থেরাপি, এটা অলরেডি আমরা কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম। কার্টিলেজ গ্রোথ, ইম্পেয়ার্ড ইন্টেলেক্ট, এই 4-5টা লাইন দাগায় ফেলেন। আগের মতো অত টক্সিসিটি রিলেটেড ইনফরমেশন নাই, কিন্তু অন্যান্য ইনফরমেশন দিয়ে আমাদের টক্সিক করে ফেলছে। তো আমরা জানি যে একটা কথা আছে যে জ্বর সারাবে কুইনিন, কুইনিন সারাবে কে? অর্থাৎ কুইনিন ওষুধ এত তেতো, এত তিতা, যেটা খাইতে ইচ্ছা করে না। তাহলে এর তিতা রোগটা সারাবে কে? তো অবস্থা হচ্ছে সেরকম। আপনি ম্যালিগনেন্সি দেখে কেমোথেরাপি দিলেন, রেডিওথেরাপি দিলেন, ওই কেমো বা রেডিওথেরাপির কারণে আবার ম্যালিগনেন্সি হয়েছে, সেকেন্ডারি ম্যালিগনেন্সি। এখানে কয়টা লাইন দাগে ফেলেন যে কোন ড্রাগের ক্ষেত্রে এরকম হতে পারে, কোন রেডিয়েশনের ক্ষেত্রে কোনটা হবে, কমন কোনটা, সেটা কিন্তু এখানে বলা। নতুন যে আলাপটা আসছে, ক্যান্সার ক্লিনিক্যাল ট্রায়াল, 4টা পয়েন্ট আছে, এটা একটু বুঝে রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, এটাতে প্রশ্ন আসতে পারে। এর কারণ হচ্ছে ড্রাগের একটা ট্রায়ালের 5টা ফেজ আছে। হ্যাঁ, আমরা যে ড্রাগ 4টা 5টা ফেজ আছে, ড্রাগ ডেভেলপমেন্ট করি, তো ওইখানেও কিন্তু এরকম ফেজ আছে। হ্যাঁ, তো এগুলো থেকে প্রশ্ন আসার মতো। যেমন আমাদের এখন হচ্ছে ওই যে কোভিডের যে ওরাল ড্রাগ গুলো, এগুলো কিন্তু এখনো ট্রায়ালে, সম্ভবত ফেজ 3 ট্রায়ালে। এখন আমরা পড়বো কিছু স্পেসিফিক ক্যান্সার। এখানে স্পেসিফিক ক্যান্সার ডিসকাশন কয়েকটা আছে, বাদ বাকি নানা জায়গায় দেখেন তালিকা দিয়ে দিছে, পৃষ্ঠা ধরে ধরে আপনি ক্যান্সার পড়তে হবে। তার মানে যদি অনকোলজিতে প্রশ্ন হয়, তাহলে কিন্তু ওই চ্যাপ্টারের টেরাটোমা থেকেও প্রশ্ন আসতে পারে। হুম। আচ্ছা, এখানে দেখেন স্পেসিফিক ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার। আগে আমি ক্লাসে বলেছি যে কি পড়বো এইসব জায়গা থেকে। আমি পড়বো যে মোস্ট কমন টাইপ কোনটা, আমি পড়বো যে কনফার্ম ডায়াগনোস কোনটা দিয়ে করবো। আহ, এরপরে যেটা পড়বো সেটা হলো রিস্ক ফ্যাক্টর কি কি। এটা খুব একটা প্রিয় কোশ্চেন, গ্যাস্ট্রিক ক্যান্সার রিস্ক ফ্যাক্টর, কোলন ক্যান্সার রিস্ক ফ্যাক্টর, এটাতে প্রশ্ন হয় রিস্ক ফ্যাক্টর কি কি। হ্যাঁ, এবং কমন মেটাস্টাইজ কোথায় হয়, এই কয়েকটা ইস্যু আমাদের মূলত এই জায়গা থেকে পড়তে হবে। আমি একটু আহ, ইয়ে করে যাই, আপনারা একটু দাগায় ফেলেন। যেমন এখানে ব্রেস্ট ক্যান্সারের এখানে এই 4টা লাইন দাগায় ফেলেন। হ্যাঁ, আচ্ছা, এরপর নিচে আসেন প্যাথোজেনেসিসের মোটামুটি বেশ কিছু লাইন, মিউটেশন কোথায় হচ্ছে, ইস্ট্রোজেন এক্সপোজার, আর্লি মেনার্কি ইত্যাদি বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর বলা। এই রিস্ক ফ্যাক্টর গুলো আপনি দাগায় ফেলেন। ক্লিনিক্যাল ফিচার্সে এখানে আসেন, এটা দেখানো হয়েছে না, এই যে একদম মিউটেশন থেকে নিয়ে আদার রিস্ক ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি। ল্যাপটপে দেখানো ইজি না, বই তো ধরে 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 দাগাইতে হয়। ক্লিনিক্যাল ফিচারের ভিতরে ডিস্টেন্ট মেটাস্টেসিস, ইনফ্রিকুয়েন্টলি প্রেজেন্ট ডায়াগনোসিস, মোস্ট কমন সাইট অফ স্প্রেড আর বোন, লাং অ্যান্ড লিভার।
ব্রেস্ট ক্যান্সার আমরা আগে বলে এসেছি, সবচেয়ে বেশি যায় কোথায়? বোনে। ইনভেস্টিগেশন, ম্যামোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি, এফএনএসি, বায়োপসি, হোয়াট এভার ইউ ক্যান ডু, গো ফর ইট। এক্সিশন বায়োপসি করে রিসেপ্টর স্ট্যাটাস দেখা, কত সব পড়ছি না ইয়ার সময় ছোটবেলায় এমবিবিএস থাকতে। ওভারিয়ান ক্যান্সার বলা হয় মোস্ট কমন গাইনোকোলজিক্যাল টিউমার ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, এবং মোস্টলি এটা এপিথেলিয়াল অরিজিন, তাই না? তাহলে এর সাথে দেখেন যে প্যাথোজেনেসিসের সেকেন্ড লাইনটা দাগায় ফেলেন, শেষ কয়েকটা লাইন দাগান, যেখানে মূলত এই যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টর এর আলোচনা কিন্তু রয়েছে। রিস্ক ফ্যাক্টর গুলো এখানে দেখেন, ইনভেস্টিগেশন, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারেরও সেম দেখেন, এখানে এই যে প্যাথোজেনেসিসের কিছু ডিসকাশন আছে, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, তাই না? আচ্ছা, সার্ভাইকাল ক্যান্সারে দেখেন, এটা সাধারণত আমরা আগেও বলছি, এটা মূলত সেক্সুয়াল কন্ট্যাক্টের সাথে অ্যাসোসিয়েটেড, এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই হচ্ছে সরি কালপ্রেট। আচ্ছা, তারপরে আমরা এই হেড নেক টিউমার, আমাদের ডিসকাশনের শেষে চলে আসছি। হেড নেক টিউমার এইটা একটু গুছানো হয়েছে এইবার আগের চেয়ে। হেড নেক টিউমারের ক্ষেত্রে প্রথম লাইন দেয় টিপিক্যালি এটা স্কোয়ামাস সেল টিউমার হতে পারে, মূলত কোন জায়গা দিয়ে উঠতেছে? নাসোফ্যারিংস, হাইপোফ্যারিংস এন্ড ল্যারিংস, সবগুলোর শেষে এনএক্স, ওয়াইএনএক্স, 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 এগুলো থেকে উঠতেছে। এদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কি কি? সে হচ্ছে স্মোকার, অ্যালকোহল ইনটেক করে, হ্যাঁ, এর পাশাপাশি চিরপরিচিত এপস্টেইন-বার ভাইরাস এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, এগুলোও কিন্তু আমাদের এখানে আসতেছে, তাই না? এগুলো এখন প্রশ্ন হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সার্ভিক্সে করার কথা, এটা ওরোফ্যারিঞ্জিয়াল কেমনে করে না? সেক্সুয়াল কন্ট্যাক্ট, বিভিন্ন লাইক ভেরি টাইপ অফ স্ট্রেঞ্জ এন্ড ক্রিঞ্জ সেক্সুয়াল প্র্যাকটিস, এগুলোর কারণে আলটিমেটলি এক জার্মেলের নিচে আরেক জায়গায় চলে আসতেছে। এখন এখানে দেখেন কমন প্রেজেন্টিং ফিচার বাই লোকেশন, হেড নেক টিউমার কোথায় হইলে কি কি রকম প্রেজেন্টিং ফিচার হতে পারে। যেমন দেখেন, সিনারিওতে দিল একটা 65-year-old মেল স্মোকার, সে আসছে টাঙে একটা আলসার নিয়ে, একটা নন হিলিং আলসার নিয়ে, পেশেন্টের ওয়েট লস আছে, নন হিলিং আলসার নিয়ে আসছে, পেশেন্টের কি আছে? ওয়েট লস আছে। তাহলে আপনি তখন সাসপেক্ট কি করবেন? নন হিলিং, হ্যাঁ, সুতরাং এটা ম্যালিগন্যান্সি হতে পারে, তাই তো? আচ্ছা, সেলিভারি গ্ল্যান্ড, পেইনলেস সোয়েলিং, তাহলে যদি কোনো রকম সিনারিও পান সেলিভারি গ্ল্যান্ডে পেইনফুল টেন্ডার, তাহলে আপনি ম্যালিগন্যান্সি কম ভাববেন, তাই না? এইটা। সো এখানে হচ্ছে আমাদের সোফার অনকোলজি ডিসকাশন। তাহলে আমরা এখন একটু এট দ্য এন্ড আমরা একটু চিন্তা করি যে আমরা এক্সামের আগের নাইটে কিভাবে চ্যাপ্টারটা পড়বো। আমরা সবার আগে টিউমার মার্কার পড়বো, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের যে বক্সটা সেটা পড়বো, এরপরে আমরা অনকোলজিক্যাল ইমার্জেন্সি গুলো পড়ে ফেলবো, এবং এগুলো আসলে পড়া লাগে না, একবার মন দিয়ে বুঝে ফেললে তারপর দেখবেন আপনি জাস্ট পাতা উল্টে এলে আপনার চোখ স্ক্যান করে ফেলতেছে। এরপরে যেটা থাকে সেটা হলো ওই যে ইনহেরিটেড ক্যান্সার প্রিডিসপোজিশন সিনড্রোম, আর সবচেয়ে লেস ইম্পর্টেন্ট বিষয় এগুলা যেটা থেকে প্রশ্ন আসতেও পারে সেটা হলো হলমার্কস অফ ক্যান্সার। এই কয়টা জায়গা কিন্তু আমাদের বাদ দিলে চলবে না। যদিও আমরা একটা দুইটা প্রশ্নের কথা বলি, কিন্তু ম্যালিগন্যান্সি ইস্যুটা তো প্রত্যেক সিস্টেমই আছে, কার্ডিয়াক সিস্টেম ছাড়া মোটামুটি সব সিস্টেমে আছে। সুতরাং নানা পেপারে, পেপার 2, পেপার 3, নানা জায়গাতে কিন্তু টিউমার মার্ক আসতে পারে, কারণ এটা জেনারেল টপিক। শুধু পেপার 1-এ আসবে এমন কোনো চুক্তি সোফা ছাড়া আমাদের সাথে করে নেই। কারণ আমি নিজে পেপার 1-এ, পেপার 3 টপিক পাইছি, পেপার 2-তে পেপার 1-এ টপিক পাইছি, বিকজ দিস আর কো রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, এই হলো আজকে আমাদের মোটামুটি ডিসকাশন। আই হোপ যে ক্লাসে যারা আপনারা বুক মার্কিং ঠিক মতো করতে পারেন নাই, তারা শুধু বুক মার্কিং যে আমাদের এই সেশনের দ্বারা করলেন তাই না, রাদার আপনি মোটামুটি একটা ব্রিফ রিভিউ, কিন্তু একটা ছোট্ট রিভাইজ আপনি দিয়ে ফেললেন। আই হোপ যে এটা আপনাদের উপকারে আসবে। লেট আস গো টু হোম। উপকারে আসবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে ডক্টর সিফাত সাইনিং আউট। আসসালামু আলাইকুম।